তবে যে জায়গাটাতে ওনার সবচেয়ে বেশি ওনার তত্ত্বটাকে এখনও ভুল প্রমাণ করা যায়নি বা প্রায় ওনার তত্ত্বটা প্রায় সম্পূর্ণ ছিল, সেটা হচ্ছে আমাদের মনের স্তর। এবং সেখানে এমন এমন জিনিসপত্র রয়েছে যেটা আমরা জানি না, উই ডোন্ট নো। এখানে ফ্যান্টাসি রয়েছে। সবচেয়ে ভালো এটার বাংলা তর্জমা করেছিলেন রবীন্দ্রনাথই। উনি বলেছিলেন এটা হচ্ছে মগ্ন মস্তিষ্ক। রাষ্ট্রটা তো গল্প, তো একটা কাহিনী, সবাই মিলে বিশ্বাস করছে এটা ভারতবর্ষ, সবাই মিলে বিশ্বাস করছে এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ইউএসএ। আসলে তো ওটা নয়। সুভাষচন্দ্র বসুকে যদি বলা হতো যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক কিরকম হওয়া উচিত, উনি কি বলতেন? কি বলতেন মানে কি? The story didn't exist. The story of Bangladesh didn't exist. The story of India, the way we understand, didn't exist. Conscious mind যেটাকে বললাম, সেটা হচ্ছে ইগো। আমি এটা করতে পারবো না। কিন্তু তুই ইগোটা আগে বললি, সুপার ইগোটা পরে বললি। হ্যাঁ, এটা কেন করলো ইগো? কেন বললো যে এই ইচ্ছেটা পূরণ করা যায় না? সুপার ইগোকে গিয়ে বলে, স্যার বলছি যে এইটা করতে চাইছে, কি বলবো, আপনার হিসাব কি বলে? বলছে অসম্ভব, করতে দিন, যাও পরিষ্কার ওখানে গিয়ে বলো না, একদম না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি আর মা আলাদা, আমি আর বাবা আলাদা। এবার এই যে কাঁদছি, মা এসে যদি সে সময় আমাকে খাবার না দেয়, আমি আর মা তো এক, তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাড। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস পডকাস্ট, অ্যান্ড প্রেমাশিস আমার সঙ্গে আছে। একটা কথা বলে দিই বিফোর উই স্টার্ট দ্য পডকাস্ট, যে আমরা কিন্তু একটা মেম্বার্স মিট করছি, এবং এটা স্পেসিফিক্যালি বলে দিই, যারা চ্যানেল মেম্বার্স, এই মুহূর্তে আমাদের প্রায় 200-র কাছাকাছি মেম্বার্স, এই 200 মেম্বার্সদের মধ্যে যারা আসতে পারবেন তাদের সঙ্গেই আমরা এই মেম্বার্স মিটটা করতে চাই। বা আপনাদের যদি দেখা করতে ইচ্ছে হয় তাহলে কিন্তু মেম্বারশিপটা নিতে হবে, কারণ আমরা আপনাদের সঙ্গে যখন কমিউনিকেট করব সেটা কিন্তু একটা শর্ত থাকবে। পরে আমরা একটা সাবস্ক্রাইবার মিটও করব খুব শিগগিরই, বাট দিস টাইম ইট ইজ এ মেম্বার্স মিট। সো যদি ফর্ম ফিল আপ করে না থাকেন, বা যদি সত্যি আমাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্য থাকে, তাহলে নিচে গিয়ে ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। ফর্মের লিঙ্ক নিচে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। যদি এখন অবধি ফিল আপ করে না থাকেন, তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিন। আমাদের টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই করবে, এবং তারপরে আমরা ডেটটাও খুব শিগগির অ্যানাউন্স করব। আমরা চেষ্টা করছি এটা অগস্ট মাসেই করার, এবং যত তাড়াতাড়ি সম্ভব। আজকে আমরা যখন শ্যুট করছি তখন 2 তারিখ, তো আমরা শিগগিরই চেষ্টা করছি। দেখা হচ্ছে শিগগিরই আপনাদের সঙ্গে। তো আমরা আজকে একটা খুব মানে আপনারা অলরেডি থাম্বনেল বা ইন্ট্রোতে দেখেছেন যে আমরা খুব একটা গভীর এবং খুবই অদ্ভুত একটা বিষয় নিয়ে কথা বলেছি। কেন এই নিয়ে কথা বলছি সেটা প্রেমাশিস নিজের টেক বলবে ঠিকই। আমার মনে হয় যে সাইকোলজি নিয়ে আমার টেকটা বলে দিই। আমি যেহেতু গল্প লিখি প্রধানত, বা লেখা আমার প্রধান কাজ, বা সিনেমা আমার প্রধান কাজ, তো তাতে আমার একটা চরিত্র ক্রিয়েট করার জন্য তার সাইকোলজি বোঝাটা খুব জরুরি হয়ে পড়ে, কারণ তা না হলে চরিত্রটা জীবন্ত হয়ে ওঠে না। কারণ আর সেই ক্ষেত্রে অবভিয়াসলি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো নিজের সাইকোলজিটাও বোঝা। প্লাস আমি যখন পডকাস্ট হোস্ট করছি, আমি সোল কানেকশন পডকাস্টের কথা বলছি, সেখানে যখন হোস্ট করি, একটা মানুষকে ঠিক কীভাবে শোনা উচিত, আর শুনলে আমার মনের মধ্যে ঠিক কী অনুভূতি হচ্ছে সেটা যদি আমি আর একটু বেশি অবজার্ভ করতে পারি, তাহলে বোধহয় আমি একজন হোস্ট হিসেবে বেটার হোস্ট হতে পারবো। তো এই কারণে আমার বহুদিন ধরেই সাইকোলজি নিয়ে পড়াশোনা, এবং একটা স্পেসিফিক শাখা সাইকোলজির, সেটা হলো সাইকো অ্যানালিসিস, বা সিগমন্ড ফ্রয়েডের তৈরি করা একটি জিনিস। সেটা নিয়ে আমার একটু বেশি ইন্টারেস্ট। আমার এবং প্রেমাশিসের দুজনেরই বেশ একটা ইন্টারেস্ট তৈরি অনেক দিন ধরেই আছে, এবং আমরা এই নিয়ে অনেক দিন ধরে অনেক রকমভাবেই বোঝার চেষ্টা করে চলেছি। যতটুকু বুঝতে পেরেছি তাতে কিন্তু কিছু সুবিধা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে হয়েছে, এবং আমাদের মনে হয়েছে যে এই বিষয় নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু কথা বলা যায়, তাহলে বোধহয় আপনাদেরও কিছু সুবিধা হলেও হতে পারে। এই হলো বেসিক আইডিয়া। তোমার বলো, তোমার টেকটা কি? হ্যাঁ, আমার টেকটা হচ্ছে 2-3টে ডিসক্লেমার আমার মনে হয় দিয়ে দেওয়া ভালো আপনাদের জন্যও। প্রথম হচ্ছে যে সাইকোলজির একটা বিশেষ শাখা, যেটা অরুণাভ বলল, সাইকো অ্যানালিসিস। এবার ফ্রয়েড শুনলে অনেকের অনেক রকম মনে হয়, কিন্তু ফ্রয়েড 1920 থেকে 1900 একটু তার আগে থেকে 19 বিংশ শতাব্দীর গোড়ার দিকে 40 অবধি উনি লেখালেখি করেছেন।
তারপরে ওটা থেমে যায়নি, তারপরে ওনার অনেক তত্ত্ব এবং তথ্য সেগুলো ভুল প্রমাণিত হয়েছে, তারপরে নতুন করে আবার হয়েছে, এই রিসার্চটা চলছে। বেসিক্যালি যেটা করে সাইকোঅ্যানালিসিসটা, তারা হচ্ছে ব্যবহার, মানে সাইকোলজি যেটা হচ্ছে ব্যবহারিক দিকটা, আমাদের বিহেভিয়ার বা ব্যবহার মানে প্র্যাকটিস, তার ভেতরে ঢুকতে চান যে কেন হচ্ছে এটা, এবং এটাকে মেটা সাইকোলজি বলে। তো সেটা নিয়ে আমাদের মূল উপজীব্য, সেজন্য এটা ভালো লাগে, কারণ ওটার মধ্যে অনেকটা ডেপথটা, মনের গভীরে যাও আর কি, এই ব্যাপারটা আছে। কিন্তু সেটার দুটো দিক আছে। প্রথমত একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাইকোলজি, এই যে আমি রয়েছি, আপনারা রয়েছেন, অরুণাভ রয়েছে, যারা রয়েছে, আমরা তো একটা স্বাভাবিক সাধারণ জীবন ব্যতীত করছি রোজ সকাল থেকে ঘুম থেকে উঠে। সেভাবে সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের মধ্যে অনেকের মধ্যে হচ্ছে না, বা এভাবে বলা ভালো যে প্রবলেমগুলো হচ্ছে ওটা আমরা নিজেরা ম্যানেজ করে নিতে পারছি, তার জন্য আমাদের দৈনন্দিন জীবনে বিরাট প্রবলেম হয়ে উঠছে না, যার জন্য আমাদের অনেককে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। কিছু মানুষ আছেন যেটাকে বলা যায় যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন বা এরকম করে করে তাদের কাছে কিন্তু রীতিমতো সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টে থাকতে হয় ইত্যাদি। মানসিক অসুখ যেটাকে আমরা বলি, একদম অসুখ হয়ে সাইকোটিক হয়ে যাওয়া এই জাতীয়। তো প্রথম দিকটা হচ্ছে ব্যবহারিক দিক, দৈনন্দিন জীবনের দিক। আরেকটা হচ্ছে এই অসুস্থ হয়ে গেলে পরে কেন অসুস্থ হলো এবং তার ট্রিটমেন্টের দিক। এই দুটো দিক মূলত আছে সাইকোঅ্যানালিসিসের। দ্বিতীয় দিকটা নিয়ে আমরা আদৌ আলোচনা করছি না আজকে, এবং এই সিরিজটা আমরা যে শুরু করছি, আমরা আদৌ আলোচনা করতে চাই না যে মানসিক অসুখটা কি, মানসিক অসুখ হলে তার কিভাবে ট্রিটমেন্ট হয় সাইকোঅ্যানালিসিসে। একটা অনেক বড় এক্সপার্টের জায়গা। হ্যাঁ, সেটার জন্য একটা দীর্ঘ সাইকোঅ্যানালিসিসেই অন্ততপক্ষে 10 বছরের একটা ট্রেনিং দরকার হয়। তো সেটা যেহেতু নেই, কাজে ওদিকে ঢোকার দরকারও নেই, কারণ সেটাতে অনেক কিছু রয়েছে, অন্যান্য জিনিস ইন্টারেস্ট থাকতে পারে, সেটা নিয়ে পড়াশোনা করতে পারি, সেটা নিয়ে কথা বলবো না। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারগুলো, আমাদের অ্যাংজাইটি, আমাদের বিভিন্ন যেভাবে ভাবি আমরা, সেটাকে ভাবার বিষয়টা, সেই জিনিসগুলো দিয়ে আমরা প্রথমত আলোচনা করব। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যেহেতু এর মধ্যে আমরা বলবো আনকনশিয়াস মাইন্ড, আমাদের ভেতরের অবদমিত ইচ্ছা, অবদমিত ভালোবাসা, রাগ, ছেলেবেলার কিছু জিনিস, এই জিনিসপত্র নিয়ে আলোচনা হবে। কাজেই হতে পারে যে অনেক জায়গাগুলো একটু অস্বস্তিকর লাগতে পারে। আমরা ধীরে ধীরে দেখছি এটা যুক্তিযুক্তভাবে কীভাবে পৌঁছানো যায়। কিন্তু যদি মনে হয় যে এটা নিয়ে আপনাদের প্রত্যেকেরই মন আলাদা, তো যদি মনে হয় যে কিছু জিনিস শুনলে আমাদের অস্বস্তি হবে, তাহলে একটু বিরত থাকবেন শোনার থেকে, দরকার নেই। সেটার জন্য অন্য এক্সপার্টরা রয়েছেন, তারা বেটার বলতে পারবেন, আপনাকে সাহায্য করতে পারবেন। আমাদেরটা শুনে নিজে নিজে ওইটা করার দরকার নেই। তো যদি মনে হয় যে সাইকোলজি নিয়ে যদি বেশি গভীরে চলে যাওয়া যায়, আমার মনের বেশি গভীরে ঢুকলে আমার অস্বস্তি হবে, তাহলে বিরত থাকুন শোনার থেকে। তাহলে এটা শুনবেনই না। হ্যাঁ, মানে পরিষ্কার কথা, আপনি শুনবেন না। কারণ এখানে আমরা একটা এমন জায়গায় যেতে চাই যেখানে যাওয়ার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর সাইকোলজি, মনটা একটু খোলা রেখে যদি শুনেন, তাহলে মনটা খুলে শুনবেন যে যা শুনছি ঠিক আছে, এটা শুনে নিই, তারপর নিজের উপরে সবসময় অ্যাপ্লাই করার দরকার নেই। হ্যাঁ, 3 নম্বরটা হচ্ছে যে এটা শুনলে যেটা অরুণাভ বলল, যে প্রথমত নিজেদের বুঝতে সাহায্য হয়, অন্যদেরকেও বুঝতে সাহায্য হবে। কাজেই প্রথমত একটা ডিসক্লেমার তো এটা, এই মেন্টাল স্টেট থেকে আমরা শুরু করি যে প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা, প্রত্যেকের কেন তারা একরকমভাবে ব্যবহার করছে, আমি যেভাবে ভাবছি সামনের জন্য যে সেভাবেই একটা জিনিস ভাববে তার জরুরি নয়। সে কেন ভাবছে এগুলো বুঝতে সুবিধে হবে। তো নিজের উপরে সবসময় অ্যাপ্লাই করার দরকার নেই সব কিছু, অন্যকে বুঝতে সাহায্য হবে। এটা জিনিস। আর যা তথ্য বা যেই আলোচনাগুলো হবে, সবার জন্য সব কিছু প্রযোজ্য নয়। বিভিন্ন কিছু বিভিন্ন জনের জন্য বিভিন্ন মাত্রায় প্রযোজ্য হয়, সবার জন্য সব কিছু একত্রে একই ইন্টেন্সিটিতে প্রযোজ্য হয় না। আরেকটু স্পেসিফিক্যালি বলি, আমরা এখানে এমন কিছু বললাম যেটা ধরুন সিগারেট খাওয়ার একটা স্পেসিফিক কারণ আছে, বাট দিস ইজ নট এরকম স্টেটমেন্ট নয় সিগারেট খাচ্ছেন মানে আপনি শুধু ওই জন্যই খাচ্ছেন। একদম ঠিক। এইটা একটু বুঝতে হবে, মানে এটা বোঝা খুব জরুরি যে প্রত্যেকটা মানুষ আলাদা, এবং যেটা প্রেমাশিস বললো যে প্রত্যেকের ক্ষেত্রে দ্য রিজনস আর ডিফারেন্ট। একদম, রিজনস আর ডিফারেন্ট অ্যান্ড ভ্যারিড। একদম, অনেকগুলো কারণে এক একজনের হয়। সব কিছুই আমরা আলোচনা করব, অন্তত চেষ্টা করব যেটুকু আমাদের বিদ্যে বুদ্ধিতে যায়।
কিন্তু সব কিছু সবার জন্য সমমাত্রায় প্রযোজ্য একেবারেই নয়। একদম। আর একটা জিনিস বলি, সিরিয়াসলি নেবেন না, মানে শুনুন, খোলা মনে শুনুন, জীবনকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এবার লাস্ট ডিসক্লেমার, সেটা হচ্ছে বই নিয়ে, যেহেতু বই ঠেক, আমরা বই নিয়ে কথা বলি। এই বিষয়টা নিয়ে, সাইকোঅ্যানালিসিস নিয়ে যে কোনো একটি বই নেই, যে কারণে আপনারা দেখেছেন কিছু বই ঠেক বাদ গেছে, একটু সময় লেগেছে আমাদের। তো বহু করে টোরে একটা মোটামুটি একটা সেট অফ বুকস অরুণাভ দেখাচ্ছে, সেই বইগুলো দেখে নিন। আপনাদের যদি আরও ইন্টারেস্ট হয় তাহলে পরে দেখতে পারেন। এটা হলো প্রথম বইটা, পড়ে দাও নামটা, ইন্ট্রোডাকশন টু সাইকোঅ্যানালিসিস, বেটম্যান এবং হোমসের। এটা একেবারে ভালো বই, এটা পড়তে পারেন। আর যাকে না পড়লে সাইকোঅ্যানালিসিসের গোড়ার ব্যাপারগুলো বোঝা যায় না, সেটা হচ্ছে ফ্রয়েড, দ্য এসেনশিয়ালস অফ সাইকোঅ্যানালিসিস বাই ফ্রয়েড। ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসের নাম আপনারা অনেকে শুনেছেন, সেটাও পড়তে পারেন। বেশ। আর আরেকটি বই যেটা একেবারেই টেক্সট বুক ধরনের, সেটা বোধহয় ওটার নাম টেক্সট বুক অফ পার্সোনালিটি, বোধহয় নাম, থিওরিজ অফ পার্সোনালিটি। এটা একেবারেই টেক্সট বুক। এগুলো একটু পড়বেন। তাছাড়া আরও বইয়ের নাম আমরা ধীরে ধীরে বিভিন্ন এপিসোডে আমরা বলে দেবো, যে আরও কী কী বই আছে যেগুলোকে কনসাল্ট করা যায়। কিছু বই ভারতীয়, কিছু বই ভারতীয় নয়, সেগুলো আনতেও সময় লাগবে। যদি ইন্টারেস্ট হয় তাহলে পড়ে দেখবেন, আরেকটু ডিটেলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা শুরু করে দিই। এই জিনিসগুলো বোঝা একটু আমার মনে হয় দরকার। চলো শুরু করি। তা আমরা সাইকোঅ্যানালিসিস যদি বুঝতে হয় তাহলে একটু এটা বুঝি যে অস্ট্রিয়ার একজন নিউরোসায়েন্টিস্ট সিগমন্ড ফ্রয়েড, তার কোথাও একটা গিয়ে মনে হয় যে মনের গভীরের ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করে দেখি, এবং তিনি এই নিজের অন্বেষণে একটি নতুন শাখা মনোবিজ্ঞানের তৈরি করেন, যার বাংলায় যদি নাম করতে হয় তাহলে মনোসমীক্ষণ বলা হয়, কিন্তু বেসিক্যালি তার নামটা হলো সাইকোঅ্যানালিসিস। এবং তারপর থেকে সারা পৃথিবীতে অনেকভাবেই সাইকোঅ্যানালিসিস এখনও মানে কি প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়েছে সাইকোঅ্যানালিসিস সারা পৃথিবী জুড়ে, কিন্তু স্টিল আমার মনে হয় সাইকোঅ্যানালিসিস ইজ মোর লাইক এ ফিলোসফি, যে একটা ফিলোসফিক্যাল ওয়ে টু সি হিউম্যান মাইন্ডস। হ্যাঁ, প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে যে মানুষের যে মন, সেটা শুধুমাত্র বায়োলজিক্যাল নয়, সেটার সাথে সমাজ খুব ওতপ্রোতভাবে জড়িত, আমাদের রিলেশনশিপ খুব ওতপ্রোতভাবে জড়িত, পুরোটা বায়োলজি নয়। যেটা ফ্রয়েডের একটা প্রবলেম ছিল। প্রথমে আমরা ফ্রয়েডের প্রবলেমগুলো নিয়ে বলে নিই একটুখানি। যে ফ্রয়েডের একটা প্রবলেম, যেহেতু উনি নিউরোসায়েন্টিস্ট ছিলেন প্রাথমিকভাবে এবং তারপরে সাইকোঅ্যানালিসিস আবিষ্কার করেছেন, ওনার সারা জীবনে ওনার এটা একটা দ্বন্দ্ব ছিল যে উনি সব কিছুই শরীর দিয়ে বা বায়োলজি দিয়ে বুঝতে বা বোঝাতে চাইতেন। সেটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে বহু ক্ষেত্রে, যে সব কিছুই শরীর নয়। শরীর শুধু শরীর, তোমার কি মন নাই? তো শরীর এবং মনটা আলাদা হয়ে গেছে। তো ফ্রয়েডের লেখায় মনের পার্ট যে অন্য, মানে মনটা যে শরীরের থেকে আলাদা কিছু হতে পারে, এটা ছিল না সেভাবে। ঠিক আছে? তো সব কিছু বায়োলজিক্যাল না, সব কিছু শরীরের নয়, শরীরের একটা ভূমিকা আছে, কিন্তু আমরা শুরুতেই বলেছি সব কিছু সব নয়। 100% ইজ নট বডি, এটা একটা ছিল। দ্বিতীয় হচ্ছে ফ্রয়েডের লেখা প্রচণ্ড ইউরোপ সেন্ট্রিক। যেই মানসিকতাগুলোর কথা উনি বলেছেন সেগুলোর মধ্যে ইউরোপ সেন্ট্রিক, কারণ উনি ইউরোপের মানে সাদা চামড়ার ইউরোপিয়ান ছাড়া আর কাউকে কোনোদিনও ট্রিটমেন্টই করেননি। তাছাড়া বাইরে ওনার যাতায়াত সেভাবে ছিল না, যদিও ওনার একটা পার্ট প্রচণ্ডভাবে ভারতীয় দর্শন থেকে ইন্সপায়ার্ড। রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ এবং বুদ্ধিস্ট ফিলোসফি দিয়ে ইন্সপায়ার্ড একটা ওনার থিওরি আছে, সেটাতে আমরা আসবো। কিন্তু মূলত ইউরোপ সেন্ট্রিক এবং পুরুষতান্ত্রিকও বটে, খানিকটা পুরুষতান্ত্রিকও বটে, কারণ উনি এটা করেননি। 3 নম্বর হচ্ছে যে শিশুদের সাইকোলজি বোঝার জন্যে ওনার যে থিওরিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ নয়, ভুল নয় কিন্তু সম্পূর্ণ নয়। কারণ হচ্ছে উনি শিশুদের কোনোদিনও নিজে কখনো ট্রিটমেন্ট করেননি। মূলত অ্যাডাল্টদের, বয়স্ক মানুষের শিশুবেলার স্মৃতি নিয়ে, মানে স্মৃতি যেটা, সেটার নিরিখে উনি বাচ্চাদের মানসিকতা বুঝতে চেয়েছেন। সেটা সবসময় একেবারে সঠিক নয়, মানে কমপ্লিট নয়। তো এগুলো ওনার ছিল। 3 নম্বর আরেকটা হচ্ছে যে ওনার প্রচণ্ড একটুখানি, যেটাকে ফ্যালোসেন্ট্রিক বলে, সেরকম ছিল, মানে সম্পর্ক ব্যাপারটাকে উনি একটুখানি কম গুরুত্ব দিয়েছিলেন।
শরীরের চাহিদাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। শরীরের চাহিদা মানে উনি বলতেন লিবিডো, বাট লিবিডো মানে শুধুমাত্র কিন্তু এক ধরনের ইচ্ছে নয়, অবদমিত ইচ্ছে নয়, খাবার ইচ্ছেটাও একটা লিবিডো, মানে যেটার থেকে আমরা আনন্দ পাই, প্লেজার। হ্যাঁ, এটাকে যদি আরেকটু ভাবে বলা যায় যে ষড়রিপুর মধ্যে যে কাম রিপুটা শুধুমাত্র কিন্তু কাম মানে যৌনেচ্ছা নয়, একেবারে তার মধ্যে সমস্ত রকম কামনা যা পেলে আমাদের মানে সায়েন্টিফিক্যালি ডোপামিন হাইক হয়, সেই সমস্ত ইচ্ছাই হলো কাম। এখানে লিবিডো সেইভাবেই, লিবিডোটা আমরা যখন লিবিডো বলবো বা প্লেজার বলবো তখন সেভাবে ভাববেন যে ওটা হচ্ছে সমস্ত রকম ইচ্ছে, শরীরের ইচ্ছে যেগুলো থেকে আমরা শরীরে আনন্দ পাই, সেগুলো হচ্ছে লিবিডো এক কথায়। তবে যে জায়গাটাতে ওনার সবচেয়ে বেশি ওনার তত্ত্বটাকে এখনও ভুল প্রমাণ করা যায়নি বা প্রায় ওনার তত্ত্বটা প্রায় সম্পূর্ণ ছিল, সেটা হচ্ছে আমাদের মনের স্তর। তো এই মনের স্তর মানে ওই আছে যে তোমার মাঝে বসত করে কয়জনা, মন জানো না। একজনে ছবি আঁকে, একজনে তাতে রং মাখায়, আরেকজনে সেই ছবিটাই নষ্ট করে। তো কীভাবে লিখলো, আমার তো এটা এই গানটা মনে পড়লো পড়তে গিয়ে যে আচ্ছা 3 জনাই বললো কেন, 4 জন তো বললো না বাউলরা, তারা তো আর ফ্রয়েড পড়েনি, তো 3 জনের কথাই কেন হলো? অদ্ভুত না? কারণ ফ্রয়েডও বলেছেন 3 জনের কথা, যে আমাদের মনে 3 জন আছে, এক আমি নই। একটা তো হচ্ছে যেটাকে প্রথমে যেটা উনি বলতেন কনসিয়াস মাইন্ড, এই যে আমি কথা বলছি, আমি কি কথা বলছি, আমি কি কাজ করছি, আমি জানি, যেটা আমাদের লজিক্যাল কনসিয়াস মাইন্ড, চেতন মন, সেটা হচ্ছে আমার কনসিয়াস মাইন্ড। তো এই চেতন মন যেটা, সেটাতে আমরা জানি আমরা কি করছি, কি ভাবছি, ভাবনাটাও কিন্তু চৈতন্য সহকারে সম্পূর্ণ জানি যে এটা ভাবছি এই মুহূর্তে, তার জন্য আমি এটা করলাম, এটা কনসিয়াস মাইন্ড। আরেকটা আছে যেটা সাবকনশিয়াস বলে, সাবকনশিয়াস বলে কোনো টার্ম নেই, কথাটা হচ্ছে আনকনশিয়াস মাইন্ড। একটা বড় অংশ রয়েছে আমাদের মনে, যেই মনের অংশটাকে আমরা জানি না, ওখানে কি চলছে সেটা আমরা জানি না। জাস্ট আরেকটা আইডিয়াও আছে প্রিকনশিয়াস মাইন্ডের, বাট সেটা আসছি, প্রিকনশিয়াসটাতে আসছি আমি। তো দ্বিতীয় নম্বর, আনকনশিয়াসটাকে না বুঝলে প্রিকনশিয়াস বোঝা যাবে না। আচ্ছা, নইলে এইভাবেও বোঝা যায় যে এই মুহূর্তে আমি কনসিয়াসলি বই থেকে কথা বলছি আপনাদের সাথে, অরুণাভের সাথে, এটা আমার কনসিয়াস মাইন্ড। কিন্তু এই মুহূর্তে কি আমি ভাবছি যে আমি ভারতীয়? আমি ভাবছি না। এই মুহূর্তে কি আমি ভাবছি যে আমি আমার পরিবারের কে কোথায় আছে? আমি ভাবছি না, কিন্তু এটা তো আছে, আমি জানি। অনেক কিছু আছে যেটা আমি জানি আছে কনস্ট্যান্টলি, কিন্তু সেটা নিয়ে আমি কনসিয়াসলি ভাবছি না এই মুহূর্তে। ওটা হচ্ছে প্রি কনসিয়াস, অলরেডি আমার জানার মধ্যেই আছে। কারণ তা নাহলে তো পাগল হয়ে যাব, সব মুহূর্তে যদি আমাকে সব কিছু নিয়ে ভাবতে হয়। হ্যাঁ, একদম। মানে কিছু কন্ডিশনিং, মানে কিছু জিনিস আমি জানি, জেনে রেখেছি, তো সেটা নিয়ে আমার চাপ নেই। তো ওটা হচ্ছে প্রি কনসিয়াস। কিছু জিনিস প্রি কনসিয়াস থেকে কনসিয়াসে আসে, কিন্তু পেছনে যেটা রয়েছে, যে ছবিটা আঁকছে, সে হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ডের মধ্যে ধরুন আমি পেনটা নিয়ে বসে আছি, পেনটাকে আমি ঘোরাচ্ছি। কেন ঘোরাচ্ছি? কোনো কারণ ছাড়া তো ঘোরাতাম না। পেনটাকে ধরে বসে আছি কেন? অনেকেরই আছে যে ধরুন এই মাইক্রোফোনে কথা বলতে গেলে এই ধরতে হয়, কথা বলতে বলতে চা খেলাম, বা কেউ আপনার বাড়িতে এলো, এসে বলল যে এই আজকে কিন্তু বসবো না, তোমাকে একটা কথা বলে চলে যাই। তো প্রথম পার্টটা কেন? আজকে কিন্তু বসবো না কেন বললো? শুধু বললেই তো হলো তোমাকে একটা কথা বলতে এসছি, এটা হচ্ছে কথা, আসি, একটু বললেই তো হয়ে যেত। প্রথম পার্টটা কেন বলে ফেললাম? আজকে কিন্তু বসবো না, কিছু মনে করো না তোমাকে একটা কথা বলি, কেন কিছু মনে করো না তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না এটা কেন বললাম? কিছু তো চলেছে মাথার মধ্যে, কিছু মনে করো না, তার মানে কি কোথাও মাথার মধ্যে চলেছে যে ও কিছু মনে করতে পারে? অবশ্যই চলেছে। ঠিক আছে। এই অরুণাভ 2 দিন আগে ওর একটা জায়গায় নেমন্তন্ন ছিল, আমি আর অরুণাভ এক জায়গায় গেছি, সেখান থেকে অরুণাভর ওখানে যাওয়ার কথা, আমার চলে আসার কথা। অরুণাভ ওখানে বলল যে না, বাড়ি গিয়ে যাই,
বেশ, আমরা দুজনে এখানে এলাম, এখানে এসে অরুণাভর বাড়িতে এসে তারপরে আমি চলে গেলাম, অরুণাভ এবার বেরোবে। আজ পর্যন্ত যেটা হয়নি সেটা হচ্ছে অরুণাভ চাবিটা ভুলে বেরিয়ে গেছে। চাবিটা ওর দরজার সামনে থাকে, বেরোনোর মুখে সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে চাবি। ভুলে গেল কেন? কেন বললি তুই? ইচ্ছে করে তো বলিস নি, কিছু একটা তো কারণে বলেছ। ঠিক আছে, এরকম প্রচুর জিনিস আছে। স্বপ্নের পুরো অংশটা হচ্ছে আনকনসিয়াসলি হচ্ছে। হঠাৎ করে আমি একটা সাপের স্বপ্ন দেখলাম, প্রচণ্ডভাবে একজন সাপের স্বপ্ন দেখে যাচ্ছে। কেন? এটা তো ফ্রয়েড বলেছেন যে স্বপ্ন হলো ডোরওয়ে টু দ্য আনকনসিয়াস মাইন্ড। অনেক কিছু আমরা করছি, তারপরে ওই যে আমরা আড্ডাতে বোধহয় কথা বলছি, হাত নোংরা মনে হচ্ছে, বারবার সে হাত ধুচ্ছে, বারবার হাতে ক্রিম লাগাচ্ছে। কেন নোংরা কেন মনে হচ্ছে হাত? কারণ নেই। ওসিডি হয় আমাদের অনেকের। এই পেনটা এখানে আছে, অস্বস্তি হবে অনেকের, একটু বাঁকা করে রাখা আছে, একটু সোজা করে দিলাম, আবার একটু বেঁকে গেল, আবার একটু সোজা করে দিলাম। কেন? কি অসুবিধাটা হচ্ছে? এই যে জিনিসগুলো হচ্ছে আমাদের মাথার মধ্যে, এগুলো সব হচ্ছে আনকনসিয়াসলি, আমি জানিই না কেন হয়েছে। ফোবিয়া কি? ভয়, তার সাথে অ্যাংজাইটি। কেন অ্যাংজাইটিটা কিসের? বাট এগুলো প্রত্যেকটাতেই আমরা ক্লিনিক্যাল জায়গার কথা বলছি না, আমরা দৈনন্দিন জীবনে ছোট ছোট জিনিস। ফোবিয়া তো সবার কিছু না কিছুতে রয়েছে। তারা আরশোলাকে ভয় পাচ্ছে কেউ, বা একটা মাকড়সাতে ভয় পাচ্ছে। এতটুকু মাকড়সা, এইটুকু মাকড়সাকে একটা বড় এরকম শরীরের মানুষ ভয় পাচ্ছে। কেন পাচ্ছে? ও কি করবে মাকড়সাটা? অস্বস্তি হবে, হ্যাঁ, গায়ে উঠে চলাফেরা করলে তো অস্বস্তি হবে, ঠিক আছে, কিন্তু সেই অস্বস্তিটাই কি ভয়ের সব কিছু? নয় তো, নয়। তো এই যে ব্যাপারগুলো, প্লেনে চড়তে ভয় পাওয়ার একটা বিরাট কাহিনী আছে, আনকনসিয়াস। কাউকে বিশেষ একটা কথা বললে সে ক্ষেপে যায়, কেন যায় সে নিজেও জানে না। এগুলো সব আনকনসিয়াস মাইন্ডের মধ্যে রয়েছে, এবং সেখানে এমন এমন জিনিসপত্র রয়েছে যেটা আমরা জানি না, উই ডোন্ট নো। সেখানে ফ্যান্টাসি রয়েছে, এমন কিছু করার কথা রয়েছে যেটা আমার অবদমিত ইচ্ছা হয়তো। এটা তো এবার এই ইচ্ছে আছে, ওখানে একটা কিছু ইচ্ছে আছে। ধর, যেমন ফোবিয়ার কথা বলে, যে এখানে বলতেই হবে যে ফোবিয়া ব্যাপারটা হচ্ছে ফিয়ার প্লাস অ্যাংজাইটি। এই তো, মানে যে জিনিস উড়ে বেড়ায়, যে জিনিস আমাদের থেকে ফাস্ট চলে, যে জিনিস কামড়াতে পারে বা নখ দিয়ে আঁচড় দিতে পারে, সে ধরনের প্রাণীর প্রতি একটা ভয় আছে। এবং উচ্চতার উপর থেকে একটা ভয় হয়, কারণ আমরা উঠতে পারি না, পড়ে যাওয়ার একটা ভয়, প্র্যাকটিক্যাল ভয়, রিয়েল ভয়, কনসিয়াস মাইন্ডের ভয়। কিন্তু ভয় আর ফোবিয়া এক নয়। ফোবিয়া হচ্ছে যখন ওটা হলে পরে, বা ওটার নাম শুনলে, বা ওরকম কিছু করতে হবে জানলে আমার অস্বস্তি হচ্ছে শরীরে। শুধু অস্বস্তি না, মানে সেটা যদি প্যানিক অ্যাটাক হচ্ছে, যদি ওই লেভেলে যায় তাহলে সেটা প্যানিক অ্যাটাক। এবং এই প্যানিক অ্যাটাক বিষয়টাও খুব ডেঞ্জারাস বিষয়। এটা যাদের সঙ্গে হয়নি তারা জানে না যে, এবং আশা মানে ঈশ্বর করুক কারোর সঙ্গেই না হয়, কারণ খুবই কঠিন খুব কঠিন হ্যান্ডেল করার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা যে সেই সময় কিন্তু আমারও হচ্ছে প্যানিক অ্যাটাক, কিন্তু সেই সময় কিন্তু আমি জানতাম যে এমন কিছু ব্যাপার নয় এটা, ভয় পাওয়ার ব্যাপার নয়। অথচ আমি নিজের মাইন্ডকে এটা বোঝাতে পারছি না যে এটা মানে কেন ভয় পাচ্ছি, এটা আমি বোঝাতে পারছি না। এরকমও হয়েছে আমার সঙ্গে এক সময়। ওনারা বলেন যে ফোবিয়া হচ্ছে তখন হয় যখন আনকনসিয়াস মাইন্ডে, অবচেতন নয়, এটাকে সবচেয়ে ভালো এটার বাংলা তর্জমা করেছিলেন রবীন্দ্রনাথই। উনি বলেছিলেন এটা হচ্ছে মগ্ন মস্তিষ্ক। অবচেতন বললে ব্যাপারটা পুরোপুরি বোঝা যায় না। মগ্ন মস্তিষ্ক, সেখানে একটা অবদমিত ইচ্ছা আছে, ওই জিনিসটার কাছাকাছি এলে পরে ওই ইচ্ছেটা ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বা গিল্টের থেকেও হয় অনেক সময়। এই যে হাত ময়লা লাগছে একজনের, হাত কিসে ময়লা হয়? ছেলে মানুষের হাত কিসে ময়লা হয় ভাবুন একটুখানি।
তো তাহলে তেমনি রক্ত থেকে হতে পারে, অন্যটা নাই বললাম, আপনারা বুঝতে পারছেন যারা শুনছেন। কাউ খুন করে ফেলেছি আমি, আমার মাথায় কাউকে আমি খুন করে ফেলছি, হতে পারে। তো হাত রক্ত লেগেছে গায়ে। হ্যাঁ, আর এই মাথায় খুন করে ফেলেছি মানে আমরা জানিও না, আমরা জানি না, কিন্তু আনকনসিয়াসলি হয়েছে, কিন্তু হয়েছে। ওটা কখনো কখনো স্বপ্নে ওটার স্ফুরণ ঘটবে। সেটাও যে ঠিক একজনকে খুন করছি ওই মানুষটাকে সেটা নাও হতে পারে, সেগুলো নিয়ে আমরা আসবো। কিন্তু হাত ময়লা, সেজন্যে অ্যাংজাইটি ওপর থেকে। কেন? একটা হাইটের থেকে ঠিক আছে পড়ে যাওয়া, কিন্তু এমন একটা সিকিউরড এনভায়রনমেন্ট, তাহলে তার হাইটের থেকে অ্যাংজাইটি হচ্ছে কেন? ওটা তো রিয়েল ভয় নয়। তাহলে হতে পারে যে তার উড়বার ইচ্ছে আছে অবচেতনে। উড়বার ইচ্ছে সবার থাকে, ছোটোবেলায় আমাদের উড়বার ইচ্ছে হয়নি? আমরা পেছনে এমনি করে একটা টাওয়েল বা এমনি কিছু একটা বেঁধে সুপারম্যানের মতন চলে গেলাম, মনে হচ্ছে উড়ছি। বা আমাদের বাবারা কাকুরা এমনি করে আমাদেরকে তুলে এমনি করেছে, আমাদের বেশ মজা লেগেছে, উড়ছি। টাইটানিক সিনেমায় জ্যাক আর কি বল রোজ, ওরা একদম জাহাজের সামনেটাতে গিয়ে এমনি করে হাত উই আর ফ্লাইং। তার মানে উড়বার ইচ্ছে তো আছে। হ্যাঁ, বাচ্চাদের যখন ওই উপরে তুলে দেওয়া হয় তো ওরা কিন্তু খুব হাসে, মানে ওই যে একটা ফ্রি ইয়ে পায়, ওটাতে হাসে, ওরা কিন্তু ভয় পায় না। ভয় পায় না, এই যে তুলে ছুঁড়ে ফেলে দিল অনেকে। এটা মারা কখনো করে না, আবার এটাও দেখবেন, এটা কখনো মারা করবে না, এটা বাবা বা কাকা বা এই জাতীয় কেউ একটা করতে পারে। ওই জাতীয় কেউ একটা করবে, দাদা করতে পারে। মারা কখনো এমনি বাচ্চাকে তুলে লুফে নিলাম জেনারেলি করবে। হ্যাঁ, সেটা তো বটেই। হ্যাঁ, তো উড়বার ইচ্ছে আছে অবচেতনে। ওই ইচ্ছাটা এমন যে আমি লাফ দিয়ে ফেলবো উড়বার ইচ্ছেটাকে পরিপূর্ণ করার জন্য। এগুলো সব অবচেতনের ঘটনা চলছে। তো এবার কি হয়, আমরা যখন এই আনকনশিয়াসের থেকে যে ইচ্ছেটা যখন বেরোতে চায়, কনশিয়াস মাইন্ডে আসতে চায়, তখন প্রিকনশিয়াস তাকে বাধা দেয়, এই না এটা করা যাবে না। আর এই পুরো ঘটনাটা ঘটছে আমরা জানি না, এটা করো না, এটা করলে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। এই যে বাধা দেয়া হলো এটাকে বলে রিপ্রেশন, অবদমন করা হলো। এই যে অবদমন করা হলো, এই অবদমনের জন্যে একদিকে হচ্ছে ইচ্ছে আছে, আরেকদিকে হচ্ছে ওটা করতে পারবো না, এটা হচ্ছে টেনশন। এই টেনশন যখনই হবে তখনই ওটা অ্যাংজাইটি। ঠিক আছে, এরা হচ্ছে অ্যাংজাইটির মূল জায়গাটা। এই অ্যাংজাইটির থেকে আছে আমাদের সমস্ত সমস্যা তৈরি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি অবচেতন বা মগ্ন মস্তিষ্ক বা আনকনশিয়াস মাইন্ডের কথাটা নাই ভাবি, যে ওটা নেই, আমি অস্বীকার করলাম, তাহলে কিন্তু সমস্যা আছে। ওটাও আমি, ওটা আমার অন্য পার্ট না, ওটাও আমি, ওটা স্বীকার করতে হবে সবার আগে। তো এই ছিল হচ্ছে অবচেতন মন বা আনকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড আর প্রিকনশিয়াস মাইন্ড। আরেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, যেটা ফ্রয়েড করেছেন, সেটা হচ্ছে ইড, ইগো আর সুপার ইগো। ইডটা কি? ইডটা সাধারণত আমার আনকনশিয়াস মাইন্ডে রয়েছে, যেখানে আমার সমস্ত ইনস্টিংক্ট এবং ওই যে বললাম লিবিডো, মানে সেগুলো রয়েছে, মানে সমস্ত আমার ইচ্ছে ওখানে আছে। আচ্ছা, এখানে আমি যেভাবে ভাবতে আমার সুবিধে হয়েছে সেটা হচ্ছে যে আদতে তো আমরা প্রাণী, আদতে তো আমরা জঙ্গলি প্রাণী। এখন সে না যে হারারি বলেছেন, আমরা 3-4 রকমের 5 রকমের গল্প বানিয়ে আমরা রয়েছে সমাজের মধ্যে। সমাজের একটা নিয়ম আছে, পরিবারের একটা নিয়ম আছে, সেই নিয়মে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় না। কিন্তু আদতে তো আমি প্রাণী, আদতে তো আমার ইচ্ছে জঙ্গলের মধ্যে ঘুরে বেরিয়ে যখন যেখানে যা খাবার পাচ্ছি খেয়ে নেব, আহার নিদ্রা মৈথুন, এই তো আমার বেসিক। এবং আমাদের ব্রেনের স্ট্রাকচারেরও একটা অংশ রয়েছে, যারা বিহেভ বলে একটা বই আছে, ওটা নিউরোবায়োলজির দিক থেকে এই জিনিসটাকে এক্সপ্লেন করে, যে ব্রেনেরও একটা অংশ রয়েছে যেটা হচ্ছে ওই পুরনো আদিম প্রাণী জগতের যে ইনস্টিংক্টগুলো সেগুলো নিয়েও আছে। সেটা হচ্ছে ইড, সেটাও আমি, সেটা আমার থেকে আলাদা কেউ নয়, ওটা হচ্ছে আমার ইড। ওখানে আমার সমস্ত এই ইচ্ছেগুলো রয়েছে। যেই ইচ্ছেটা চাইছে যে আমার ইচ্ছে হচ্ছে এখনই খেতে, আমি এখনই খাবো। আমার ইচ্ছে করছে একজনের সাথে সম্পর্ক করতে, শারীরিক সম্পর্ক করতে, আমি এখনই করব। কিন্তু সমাজের নিয়ম আছে,
সমাজের নিয়মে সবার সবসময় তো সবাতে তোর কারো বাড়িতে গেছি, সে আমার অচেনা, এবার তার ওখানে একটা সুন্দর গোলাপজাম রাখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রচুর মিষ্টি ফিষ্টি কেক ফেক রাখা রয়েছে, আমার মিষ্টি খেতে প্রচণ্ড ইচ্ছে করছে এই মুহূর্তে, অচেনা মানুষ, আমি টুক করে গিয়ে কি খেয়ে ফেলতে পারবো না, তো আমার মধ্যে একটা টেনশন হবে, পারছি না আমি খেতে, ইচ্ছেটা রয়েছে। শারীরিক সম্পর্ক, একজন পুরুষের পক্ষে একজন নারীর প্রতি আকৃষ্ট হওয়া, একজন পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া, এটা হচ্ছে স্বাভাবিক সংসার, মানে স্বাভাবিক শারীরিক নিয়ম। এবার সমাজ বলে দিয়েছে, যে সমাজের নিয়ম হয়েছে, পারিবারিক নিয়ম হয়েছে যে সবার সাথে শারীরিক সম্পর্ক তুমি করতে পারবে না, এটা অ্যালাউড নয়, তো আমার টেনশন হবে। সেই টেনশনটা যত থেকে যাবে তত ঈদের মধ্যে অ্যাংজাইটি বাড়তে থাকে, এটাই তো। এটাকে বলে প্লেজার প্রিন্সিপাল। আমরা মূলত প্লেজার খুঁজছি, আমার আদিম যে ভেতরের মানে জন্তুটা রয়েছে সেটা প্লেজার, এবং এটা বহু ধর্মে ইত্যাদিতে নিজের মধ্যেকার প্রাণীটাকে কন্ট্রোল করো। আরে বাবা, কন্ট্রোল করা যাবে না, কারণ ওটাও আমি, ওখানে ইচ্ছেগুলো রয়েছে, ওই ইচ্ছেটাকে অবদমন করা যায় না ওইভাবে, ওটাকে বুঝিয়ে রাখে কে? ওটাকে বুঝিয়ে রাখে। এবং এই যে ইচ্ছেগুলো, এই যে ঈদটা আমাদের মধ্যেকার যে ঈদটা, এখান থেকে আমাদের এরাই কিন্তু পুরো এনার্জিটা সাপ্লাই করে। আমরা যা করছি, কনসিয়াসলি করছি, যা করছি তার এনার্জি সাপ্লাই হচ্ছে ওই প্লেজার থেকে, ওই আনন্দ খোঁজার থেকে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে সেলফিশ, স্বার্থপর ইচ্ছে। এর মধ্যে মানে আমি সম্পর্কও খুঁজছি স্বার্থের জন্যে, আমার ফুলফিলমেন্ট হবে, স্বার্থপর। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সেটার মধ্যে কোনো মোরালিটি নেই। যেটা সমাজের নিয়ম, সেই নিয়মগুলো তার প্রতি খাটে না, কারণ সমাজটা তো আদিম নয়, সমাজটা তো একটা গল্প, যেটা আমরা প্রথম বই থেকে বলেছিলাম, তারপরেও বিভিন্নবার হারারি যেটা বলেছেন, অন্যরাও বলেন, সবাই বলেন যে বাকিটা তো গল্প, বাকিটা তো এই যে রাষ্ট্র বানিয়েছি, রাষ্ট্রটা তো গল্প, তো একটা কাহিনী, সবাই মিলে বিশ্বাস করছে এটা ভারতবর্ষ, সবাই মিলে বিশ্বাস করছে এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ইউএসএ, এটা একটা কান্ট্রি। আসলে তো ওটা নয় না, মানে আসলে ওটা নয়, মানে আমরা যদি আজকে থেকে বলি যে এই শহরটার নাম কলকাতার জায়গায় এটার নাম লোলকাতা, এবার এটা যদি সবাই বিশ্বাস করে শুরু করে, সারা বিশ্বের লোক, তাহলে কালকে থেকে নাম চেঞ্জ হয়ে যাবে শহরের, হবে। এটা তো ক্যালকাটা ছিল, হ্যাঁ, কলকাতা হয়ে হলো, তো সবাই বিশ্বাস করে। ধর আমি একটা উদাহরণ দিই, যে চাণক্য, বিরাট পণ্ডিত ব্যক্তি, আমাদের কথা মানতে হবে না, চাণক্যের কথা মানো। চাণক্য ভারতবর্ষের ঋষি একজন ছিলেন, এবং রাজনীতির সেই ভাবনা তার ছিল। চাণক্য ভারত এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে কি বলেছেন, যে পাকিস্তানের সাথে কীভাবে বিহেভ করা উচিত, কিছু কি আদৌ বলেছেন? বলতে পারেন না, কারণ পাকিস্তান ব্যাপারটা ছিল না সেই সময়, বাংলাদেশ ব্যাপারটা ছিল না। অত দূরেই বা যাচ্ছি কেন? সুভাষচন্দ্র বসুকে যদি বলা হতো যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক কীরকম হওয়া উচিত, উনি কী বলতেন? কি বলতেন মানে কি? The story didn't exist. The story of Bangladesh didn't exist. The story of India, the way we understand, didn't exist. তাহলে পরে এগুলো তো সব বানানো আমাদের মানুষের। তো আমার যে প্রিমিটিভ মাইন্ড, সে এসব বুঝবে কেন? সে সংসার, এখানে ভাই বোন কাজিন, এগুলো বুঝবে কেন? কি করতে হয় সে বুঝবে কেন? তার তো বোঝার কথা নয়, তার বোঝার কোনো দায় নেই। এটা সবার, এটা খুব ভালো বলছে, তার বোঝার কোনো দায়ই নেই, কিন্তু ওটাও আমি। তো আমার একটা অংশ, মানে ঈদ যেটা, সেটা এসব বুঝতেই চাইছে না, এবং সেটা শুধুমাত্র প্লেজার খুঁজে যাচ্ছে, এবার প্লেজার মানে নিজের ইচ্ছেগুলোকে বের করতে চাইছে, ফুলফিল করতে চাইছে, এবং সেই ফুলফিল করার পেছনে তার আউটকামটা সে প্লেজারই চাইছে, যেটাই সে করতে চাক। এবার একটা বাচ্চা জন্মালো, ধরা যাক, বাচ্চাটা কালকে ছিল মায়ের পেটে, তাকে তো খাবার টাবার চাইতে হচ্ছিল না, পেট সবসময় ভরা আছে, হ্যাঁ, টাচ যা তার প্রয়োজন এই পৃথিবীতে সব তার পূরণ হচ্ছে। তাকে তো জিজ্ঞেস করিনি আমি, তার তো চয়েস নয় জন্মগ্রহণ করাটা, তো ডাক্তার এবং সমস্ত ব্যাপারটার ইচ্ছে হয়েছে। কেন? কারণ যারা ডিমে জন্মায় তাদের তো নিজেদের ইচ্ছেতে বের হয়, তারা একটা সময় ডিমের মধ্যে ছিল মায়ের পেটে, তারপরে ডিমে
খোলস ছিল, তার ভেতর থেকে সে খাবার দাবার করছে। একটা সময় দেখছে না এখানে আমি আটছিও না, খাবার দাবারও পাচ্ছি না, তখন তার নিজের ইচ্ছে সে বেরোলো। মানুষের তো তা নয়, মানুষের বাচ্চা তো নিজের ইচ্ছে জন্মায় না। এবার সে জন্মালো, এবার সে বেরিয়ে এসে দেখছে যে আরে আমার বাকি সব তো ঠিক আছে, আমার মানে আমার যখন কী বলে রেচন ক্রিয়া করতে হচ্ছে আর কি, হ্যাঁ, পটি করতে হচ্ছে, এগুলো আমি করে ফেলতে পারছি নিজের ইচ্ছে মতন, কিন্তু আরেকটা আছে যেটা আমার খাওয়া, সেটা তো আমার হাতে নেই। হাত পা ছুটছে, কাঁদছে, প্রিমিটিভ, তার তো ওটাই চাই, তার তো খাওয়া চাই। এবং খাওয়ার এখন তো অনেকেই বাচ্চাদের যে কান্না, সেই কান্না নাকি ডিকোড করেছে অনেকে, হোয়াট এভার দ্যাট ইজ, বাট খাওয়ার জন্য বাচ্চা কাঁদবে, এটা ওই মুহূর্তে তো ও আর কিছু ভাবছে না, ও তো শুধু প্রিমিটিভ জায়গা থেকে এটা ভাবছে যে আমার খাবারটা দরকার। হ্যাঁ, এবার এই যে আমাদের উইশ ফুলফিলমেন্ট, এই খাবার ইচ্ছেটা পূরণ হলো। খাবার ইচ্ছেটা কী করে পূরণ হবে? আমি কাঁদবো, হাত পা ছুড়বো, তারপর একজন বাইরে থেকে এসে, যাকে আমি পরে জানবো যে সে আলাদা একটা মানুষ, এখনও আমি জানি না শিশু হিসেবে যে সে আলাদা মানুষ, আমার খাবার হলে পরে আওয়াজ করি, চিৎকার করি, মা এসে খাবার দিয়ে দেয়, দুধ খাইয়ে দেয়। এটা বেশ ভালো হলো। এই যে আমার ব্যাপারটা তৈরি হলো মাথার মধ্যে যে ও তাহলে পরে যখনই আমার কিছু চাই তখন আমাকে চিৎকার করতে হবে, নিজে একটা এফোর্ট দিতে হবে, তারপরে এটা পূরণ হবে, এটা সারা জীবন থাকবে। তারপরে ওরা সারা জীবন এটাই আমাদের থেকে যাবে। যখনই আমার কিছু একটা চাই, আমার শরীরের কোনো একটা অসুবিধে হচ্ছে যেটা আমার পূরণ করতে হবে, আমি চিৎকার করবো মানে তখন সে কাঁদতে পারতো, তার ভাষা ছিল না, তার হাত পা বেশি দূর ছুটতে পারতো না। আর যখন এটা পূরণ হচ্ছে না তখন জোরে জোরে কাঁদবো, একটা সময়ের পরে আমি মার উপরে তার রাগও দেখাবো। যখন বারবার বাচ্চা কাঁদে এবং পূরণ হয় না, অনেকের ক্ষেত্রে হয় কারণ মা হয়তো অ্যাভেলেবেল নয় সেই সময়, তো তখন তার কি হয় যে না মাটা খারাপ। ইনভ্যারিয়েবলি সমস্ত বাচ্চা বলেছে একটা জীবনে কম বেশি যে মা তুমি খারাপ, বা তার মনে হয়েছে যে মা খারাপ। কেন? কারণ তার যখন ইচ্ছে হয়েছে তখন সে পূরণ হয়নি। যদি না ইচ্ছে পূরণ হয় তাহলে তার এই যে গ্রিড, এটা একটা অ্যাগ্রেশনে পরিণত হবে। এই যে লোভ, টাকার লোভ, টাকা দিয়ে কি হবে? টাকা তো মানুষ খায় না, তাই না? তো তাহলে লোভটা কিসের? তো ইচ্ছে পূরণের লোভ। কি ইচ্ছে পূরণ হচ্ছে না তার? সে পৃথিবীটাকে কিভাবে দেখছে তাহলে? একদম। আর ইচ্ছেই পূরণ করার জন্য টাকাটা লাগবেই বা কেন? টাকাটা লাগবে শুধুমাত্র ওই কারণেই যে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি, আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। এবারে অ্যাগ্রেশন তৈরি হলো একটা মধ্যে, না পেয়ে বা অন্য কোনো আরও অনেক কারণ আছে। অ্যাগ্রেশনটা আমি বেরোতে পারছি না কারণ ইগো রয়েছে। ইগোটা কি? ইগো বলছে সব করা যায় না রে বাবা, একটা স্বাভাবিক জীবন বলে একটা বস্তু আছে, কনসিয়াস মাইন্ড যেটাকে বললাম সেটা হচ্ছে ইগো। আমি এটা করতে পারবো না। কিন্তু তুই ইগোটা আগে বললি, সুপার ইগোটা পরে বললি। হ্যাঁ, এটা কেন করলো ইগো? কেন বললো যে এই ইচ্ছেটা পূরণ করা যায় না? আমার একটি মহিলাকে দেখে দারুণ অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে মানেটা কি? তার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করছে আমার ইডের, তাছাড়াও তো অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে না কোথাও না কোথাও। তো সেই মহিলার সাথে আমি শারীরিক সম্পর্ক করছি না, রাস্তায় চলতে হয়তো কাউকে পছন্দ হলো, দেখে ভালো লাগলো, আমি করতে পারছি না। আমার ইগো বলছে এই না, এনার সাথে করা যাবে না। কেন বললো ইগো? এই কথাটা বললো কেন আমাকে? আমি কেন করলাম না সেই জিনিসটা? আমি কনসিয়াসলি চোখ সরিয়ে নিলাম আর দেখলাম না ওনার দিকে, বা রেগে গেলাম ওরকম একজনের প্রতি, এটাও হয়। কারণ আমাদের মধ্যে আরেকটি জিনিস রয়েছে যেটাকে বলে সুপার ইগো। সুপার ইগোটা হচ্ছে আমার মধ্যেকার জাজ, যে ঠিক করে দেয় যে তোমার কোন ইচ্ছেগুলো এই সমাজ সমস্ত নিয়মের হিসেবে ঠিক আর কোনটা ভুল। সেই জাজটা বসে বসে সমস্ত ইগোকে বলছে এটা করতে দিও আর এটা করতে দিও না। এবার ওই ইগো হলো ম্যানেজার টাইপের। ইগো হচ্ছে ম্যানেজার, মানে সুপার ইগোকে গিয়ে বলে স্যার বলছি যে এইটা করতে চাইছে, কি বলবো, আপনার হিসাব কি বলে? বলছে অসম্ভব, করতে দিন, যাও পরিষ্কার ওখানে গিয়ে বলো না
একদম না, আচ্ছা ঠিক আছে স্যার, ও গিয়ে বলে দেন না একদম না, এটাই তো বেসিক্যালি ব্যাপার। এটাই বেসিক্যালি ব্যাপার। এই সুপার ইগোটা তৈরি হয় কোথার থেকে? প্রাথমিকভাবে একটা বাচ্চা এলো পৃথিবীতে, তার তো সুপার ইগো বলে সে তো জানেই না, সে তো একটা প্রাণী জন্মগ্রহণ করেছে, সে তো জানে না যে তার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কে বললো তাকে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত? সমাজ বললো। প্রাথমিকভাবে কে বললো? প্রাথমিকভাবে তার বাবা মা তাকে বললো যে এটা করা উচিত আর এটা করা উচিত নয়, কারণ এটা ঠিক আর ওটা ভুল। তার থেকে আমার ধীরে ধীরে এবং তারপরে অন্যান্যরা এসে আমাকে মোটামুটি আমার সুপার ইগো তৈরি হয়ে গেল। তারপরে কিছু ধর্মগুরু এলেন, হ্যাঁ, তারপর স্কুল এলো, এরা সবাই মিলে আমাকে বোঝালো। হ্যাঁ, এবং আমাকে গল্প বলা হলো, গল্পের নিচে বলা হলো মোরাল অফ দ্য স্টোরিটা বোঝা দরকার। এই আমি বোঝা শুরু করলাম মোরাল অফ দ্য স্টোরি কি, মানে কি কি শিখতে শেখানো হচ্ছে। আচ্ছা তুমি এইটা করবে না, তুমি ওটা করবে না, তুমি ওটা করবে না, এই করতে করতে কিছু কন্ডিশনিং তৈরি হয়ে গেলো, যেটা হয়েই যাচ্ছে এবং হয়েই যাবে এন্ড অবধি। সেটাই হলো সুপার ইগো। সেটা হচ্ছে সুপার ইগো, আমার ভেতরকার জাজ। ওই একজনের ছবি আঁকলো, ইচ্ছে করলো ছবি এঁকেছে, ইগো বললো আচ্ছা রং লাগাচ্ছি। সুপার ইগো মাঝখানে এই ছবিটা আঁকা যায় না রে বোকা, এই ছবিটাতে রং দিস না, নষ্ট করে দে এই ছবিটাকে। তো ওই ছবিটা নষ্ট হয়ে গেল এবার। কারেক্ট। কিন্তু যে ছবিটা আঁকলো তার তো ছবিটা আঁকার ইচ্ছে ছিল, তার মানে ইডের যে ইচ্ছেটা ওটা তো প্রিমিটিভ, ওটা স্ট্রং, পুরো এনার্জেটিক, ওটার মধ্যে এনার্জি সবচেয়ে বেশি। সুপার ইগোর সেই এনার্জি নেই, কখনোই থাকে না। কাজেই তার যে ইচ্ছেটা আমি অবদমন করলাম এই জাজমেন্ট দিয়ে, সেটা কিন্তু বেরোবে, এটা বোঝার খুব জরুরি। সেটা কিন্তু বেরোবেই, সেটা ইচ্ছে করে বেরোবে, সেটা অনিচ্ছাকৃতভাবে বেরোবে, কিন্তু বেরোবে তো বটেই। সেটা স্বপ্নে বেরোতে পারে, সেটা কিভাবে বেরোয়, সেটা কোনো অ্যাকশনে বেরোতে পারে। এটার একটা সিম্পল এক্সাম্পল যদি দেওয়া যায়, ধরুন আপনার হঠাৎ করে একজনের উপর একটা অদ্ভুত রাগ হলো, অ্যান্ড ইউ ডোন্ট নো দ্য রিজন। আমাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে, এটা হচ্ছে না সবার ক্ষেত্রে হয়। এই রাগটা আসলে ওই মানুষটার উপর আমাদের হচ্ছে না, তাই না? ওই রাগটা আসলে হচ্ছে ফর সাম আদার রিজন, একদমই সম্পূর্ণ আলাদা রিজন। বাট আমাদের ওই মুহূর্তে হচ্ছে কী ব্যাপার, এই রাগটা আমি কেন করলাম? ওই যেখানে যখনই মানে ওই ঝামেলাটা হবে, এবং ব্যাপারটা হলো আমরা যেটা একটু আগে বলছিলাম সেটা হলো ঝামেলা হচ্ছে। ব্যাপারটা হলো মেজরলি ইগো সুপার ইগো যদি ব্যাপারটা বোঝা গিয়ে থাকে, তাহলে এইটা খুব পরিষ্কারভাবে বোঝা যেতে মানে খুব সিম্পলি বোঝা যেতে পারে যে যখন এই ইডের সঙ্গে থ্রু ইগো সুপার ইগোর একটা বিরাট ঝামেলা লাগে, তখনই সমস্যাটা বেশি হয়। মানে আমাদের ভেতরের যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণ হলো এদের মধ্যে ঝামেলা, এবং এদের মধ্যে ঝামেলাটা বোঝার যে প্রসেস, সেটাই খুব সিম্পলি বলতে গেলে সেটাই সাইকোঅ্যানালিসিস। একদম। এবার এই যে সুপার ইগোটা যেখানে ছিলাম, যে সুপার ইগোটা এলো থেকে বাবা মার থেকে, আর কোনো সোর্স নেই। পরে টিচার, পরে সমাজ, হ্যাঁ পরে সমাজ। আগে তো এই 5-6 বছরের মধ্যে এই সুপার ইগো তৈরি হয়ে যায় মানুষের, কোনটা ঠিক কোনটা ভুল এটা তৈরি হয়ে যায়। তো তাহলে পরে বাবা মার একটা ভূমিকা আছে, অর্থাৎ আমার যে সুপার ইগোটা সেটা হচ্ছে আমি আমার বাবা বা মাকে যেভাবে দেখি, বা উল্টোটাও হতে পারে যে আমার বাবার বা একটা মায়ের কোনো একটা ব্যবহার আমার একদম পছন্দ হয় না, কাজেই ওটা ভুল, মানে ওটা আমাকে হার্ট করে। 5-6 বছরের মধ্যে ধরা যাক একটি বাবা প্রচণ্ডভাবে মারধর করে, আমার অসুবিধা তো হচ্ছে। একটা এটা হতে পারে যে হ্যাঁ মারধর করাটা ঠিক, তাহলে সে অ্যাগ্রেসিভ তৈরি হয়ে যেতে পারে। ওই যে বলেছিলাম শুরুতেই, সবার ক্ষেত্রে সব জিনিস একইভাবে প্রযোজ্য না। আবার কেউ ভাবতে পারে মার খেলতে আমার অসুবিধে হচ্ছে, তাহলে মারাটা উচিত নয় একদমই কাউকে। এটা হচ্ছে আমার মোরালিটি, কাউকে আমি কোনোভাবে মারবো না, যা হয়ে যাক। এটা নিজেই ডিসিশন নিয়ে বা নিজের ভেতরেই মনে হচ্ছে। হ্যাঁ, তো হয় বা অনেক সময় হচ্ছে প্রথমবার চুরি ব্যাপারটার মধ্যে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে এই সমাজের নিয়ম। আমার ইচ্ছে হয়েছে একটা সুন্দর দেখতে একটা পেন্সিল বা একটা সুন্দর দেখতে একটা জিনিস,
ওটা যে ঠাকুরের ওখানে প্রসাদ রাখা হয়েছিল, আমি কি জানি তাই ছাতা, ঠাকুর ব্যাপারটাই তো আমাকে জানি না। আমার ওখানে সন্দেশ সুন্দর ছিল ঠাকুরের আসনে, আমার তখন ইচ্ছে করছে খেতে, আমি নিয়ে খেয়ে ফেলেছি। একটা সুন্দর পেন্সিল আমার দারুণ লেগেছে, কালারফুল, দারুণ ব্যাপার, আমি ওটা তুলে নিয়ে চলে এসেছি। বাড়িতে আসার পরে মা বা বাবা কেউ একটা বকা দিয়েছে, এই এটা চুরি, এটা করতে নেই, অন্যের জিনিস নিয়ে আসতে হয়, তার পানিশমেন্ট পেলাম। আচ্ছা আচ্ছা, তার মানে এই কাজটা করা যাবে না, তার মানে এই কাজটা করা যাবে না, তার মানে এই কাজটা করা যাবে না। প্রাথমিক একদম প্রথম যেটা এটার, সেটা হচ্ছে টয়লেট ট্রেনিং, যেটার কথা আমরা আড্ডায় বলছিলাম। টয়লেট ট্রেনিং মূলত একটা শিশুর ক্ষেত্রে প্রথম দিকে, প্রথম 1 বছরের মধ্যে এই রেচন ক্রিয়া যেটা আছে এবং এক্সক্রিশন, এটা খুব আনন্দদায়ক একটা বিষয়। বুঝতে পারছি, স্বীকার করতে অসুবিধা, এখানেই অস্বস্তিকর ব্যাপারটা শুরু হচ্ছে। কিন্তু এই যে মানুষ বলে বাথরুমে খুব শান্তি পাই, কেন পাই? কারণ ওই যে প্রসেসটা, হ্যাঁ, নিজের ভেতরকার ওটা বের করে দেয়, ওটার মধ্যে একটা দৈহিক আনন্দ আছে। ওই দৈহিক আনন্দটা শিশু পায়, আমরা বড় হয়েও পাই, কিন্তু আমরা একটা পয়েন্টের পর ওই আনন্দটাকে আনন্দ বলে স্বীকার করি না। ও আমার সুপার ইগো, না এটাকে আনন্দ বলা যায় না, কেউ এটা বলেছে। কেন বলেছে? কারণ আগে তো শিশু অবস্থাতে যেখানে সেখানে যখনই করে দিচ্ছে সে, এটা একেবারে বায়োলজিক্যাল যে মিউকাস মেমব্রেনের একটা আনন্দ আছে। আরে যে কোনো ক্ষেত্রে বাচ্চারা মানে পটি বা হিসু করার পরে তারা খিলখিল করে হাসে। কেন হাসে? কারণ তার মানুষ মজা পেয়েছে। অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে হতো না, কারণ অনেক প্লেজার প্রিন্সিপাল, যখন ইচ্ছে করে দিচ্ছে, তারপরে কাঁদে যে ওহো এর মধ্যে অস্বস্তি হচ্ছে এবার আমার, করাটা খুব মজার তার কাছে। কিন্তু তার বাবা মা তাকে বলেছে যে না না না, যেখানে সেখানে করা যাবে না। টয়লেট ট্রেনিং হয়েছে যে ওইখানে গিয়ে বসে তোমাকে এটা করতে হবে, ওই একটি ঘরে। কি অদ্ভুত, জঙ্গলের এরকম নিয়ম আছে কোনো টয়লেট বলে? আদিম মানুষের এরকম নিয়ম ছিল না। আমার আনন্দ হচ্ছে, করে দিলাম, মজা হলো। তো খাওয়া যাবে না। এর প্রথম আমার একটা কনসিয়াস প্রথম তৈরি হলো যে না বাবা, এটা যখন তখন যে কোনো জায়গায় নিজের আনন্দ করতে নেই। ঠিক আছে, এবার যদি জিনিসটা খুব কঠোরভাবে তার উপরে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, খুব কঠোরভাবে, না 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 করতেই একদম, হয়তো ভুল করে ফেললে সেটার একটা পানিশমেন্ট দেওয়া হয় অনেক সময়। মানে আমরা তো, আপনারা অনেকে জানেন, অনেকের হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু শিশুদের ওপরে তাদের বাবা মারা অনেক সময় এমনও অত্যাচার করেন যেটা তার মনে এমন গভীর ক্ষত সৃষ্টি করেছে, যেটা কিন্তু শেষ বয়স অবধি যায় না। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি এটা। কালকেই একজনের সঙ্গে কথা বলছিলাম যে একটা এমন ঘটনা তার সঙ্গে ঘটিয়েছে, তার বাবা মা, মানে কিচ্ছু নয় কিন্তু, মানে আমি বলছি অত্যাচারটা কিন্তু শুধু মানসিক অত্যাচার, কিন্তু সেই মানসিক অত্যাচারটা অন্য লেভেলে। শারীরিক অত্যাচারও অনেকের ক্ষেত্রে হয়। এত মারলো যে সেই মারটা খুব পাশবিক লেভেল। এবং আমার মনে হয় সেক্ষেত্রে মা বাবাদেরও একটা কোনো একটা সমস্যা থেকে তারা অত মারে, একদম কোনো একটা অন্য একটা জায়গা থেকে তারা এই মারটা মারে। দেখ, এখানে একটুখানি আমি ডাইগ্রেস করছি এখানে, কারণ ওই কথাটা যখন উঠলই, প্রথম যখন বললাম, যখন শিশু জন্মগ্রহণ করলো, তখন তার কাছে কিন্তু পৃথিবীটা সে দেখতে পাচ্ছে অনেকটা, কিন্তু হাত দিয়ে তো ছুঁতে পারছে না। সে তার মানে পটি হিসু যেটা বলে আর কি, সেগুলো সে করে ফেলতে পারছে আনন্দ, কিন্তু খাবার আরেকটা যে আনন্দ, তিনটেই আনন্দ শিশুর মূলত এটা। তো এর জন্য সে মায়ের উপর ডিপেন্ডেন্ট। কাজে প্রথমত প্রথম 5 মাস বা 6 মাস মাই তার কাছে পৃথিবী। তার কাছে কিন্তু মা আলাদা করে নয়, মা এবং সে যে আলাদা এটাই বুঝতে পারে না বাচ্চা 5-6 মাস অবধি। কারণ মা হচ্ছে পৃথিবী, কারণ খাবার পাচ্ছি আমি, ও যেরকম প্ল্যাসেন্টার ভেতরে পেতাম তেমনি এখন খাবার পেয়ে যাচ্ছি। এই কাঁধ একটু আওয়াজ করতে হয় বটে, কিন্তু চলে আসে, খাবার পাচ্ছি। প্লাস এই যে ঠান্ডা লাগছে, লাগছে, কখনো আর আওয়াজ হচ্ছে অদ্ভুত যেটাকে আমরা বুঝতে পারছি না কি, তখন মার কাছে সেফটি পাচ্ছি। আর তার মধ্যে কি আমি অলরেডি ভেতরে ছিলাম, তো আমার একটা বডিটার সঙ্গে টাচটার সঙ্গে একটা আমার আছে, পরিচিতি আছে। এবার মা হচ্ছে ওয়ার্ল্ড আমার কাছে, মাই পৃথিবী, আমি আর মা নই। ধীরে ধীরে বুঝতে পারে যে না, আমি আর মা দুটো আলাদা মানুষ। এটা বুঝতে সময় লাগে।
এবং এখানে একটা জিনিস হয় যে এই যে প্রসেসটা, এটা নর্মাল প্রসেস, এখানে যদি বাধা পায় কোথাও, সেই স্কারটা কিন্তু সারা জীবন সে ক্যারি করবে, ওই আনকনসিয়াসে সে ক্যারি করবে। আসবো আমরা সেই হিসাবে জিনিসেও, কিন্তু প্রাথমিকভাবে। আর বাবা বলে যে বস্তুটি রয়েছে, এর অস্তিত্ব বুঝতে একটু সময় লাগে। আমার মাঝখান থেকে কে এলো, এর সাথে আমি বুঝতে পারছি না। তারপরে বুঝতে পারি, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যতটা, ততটা ছুঁতে পারছি না, তার মানে আমি আর এই পৃথিবী দুটো আলাদা জিনিস। মি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমি আর মা আলাদা, আমি আর বাবা আলাদা। এবার এই যে কাঁদছি, মা এসে যদি সে সময় আমাকে খাবার না দেয়, আমি আর মা তো এক, তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাড, পৃথিবীটাই খারাপ জায়গা। আর মা খারাপ নয়, পৃথিবী খারাপ জায়গা। সে অ্যাগ্রেসিভ তৈরি হবে, বা তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হতে পারে, হবেই যে তার কোনো হতে পারে। কিন্তু মার সাথে যদি এই প্রাথমিক 5-6 মাসের কানেকশনটা তার না থাকে, বিভিন্ন কারণ হতে পারে। হয়তো মা অসুস্থ, মনে হতে পারে মা অসুস্থ, বা অনেক সময় চাইল্ড বার্থের সময় মারা যান, হতে পারে। মায়েরা কাজ করতে যাচ্ছেন, হতে পারে। আগে তো একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, স্ট্রাকচার ছিল, সেখানে তো একজন মা নয়, মায়ের মতো আরও তো অনেকজন ছিল। তাদের সবাইকে মিলে আমার মনে হতো হ্যাঁ পৃথিবীটা বেশ ভালো, সিকিউরড এনভায়রনমেন্টে বাচ্চা বড় হচ্ছে। কিন্তু যদি তার মনে ওই সময় এসে যায় যে দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাড, তাহলে কিন্তু সে সারা জীবন ধরে এই পৃথিবীর ওপরে একটা রাগ নিয়ে বড় হবে। ঠিক আছে, বাবা বস্তুটি হচ্ছে ওয়ার্ল্ড। যখন সে বুঝতে পারছে এটা মা, এটা আমার কাছাকাছি ব্যাপার আছে, এখান থেকে নারিশমেন্ট পাওয়া যায়, যেটা আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে বাবা। তো বাবা, তাহলে কেন বাবার ইম্পর্টেন্সটা কি? বাবার ইম্পর্টেন্সটা হচ্ছে বাচ্চাকে এই জিনিসটা বোঝানো যে এই যে পৃথিবীটা আছে, এটা কিন্তু বেশ ভালো জায়গা। তুই আর তোর মা তো ভালোই, তোরা তো বেশ একসাথে আছিসই, কিন্তু তার বাইরে যতটুকু আছে 6 মাসের পর, সেটাও কিন্তু ভালো জায়গা, কারণ সেখানে খেলা যায়। হ্যাঁ, তো বাচ্চাও সেটাই চায়। বাবার রোল এবং মায়ের রোল সম্পূর্ণ আলাদা। মা হচ্ছে নারিশমেন্ট এবং সেফটি, বাবা হচ্ছে খেলাধুলো। কিন্তু বাবা যদি পৃথিবীর একটা ভয়ানক রূপ দেখায়, মা তো সেফটি, কিন্তু বাবা যদি একটা ভয়ানক হয়, তাহলে তো ওয়ার্ল্ড ইজ নট রাইট। এই পৃথিবীতে তো খেলা যায় না, এই পৃথিবীতে আমাকে মারে, সেটার একটা এফেক্ট হবে। তো এই সমস্ত ঘটনা ঘটে। হ্যাঁ, এগুলো আসলে এতটাই আনকনসিয়াসলি ঘটে যে এইভাবে থোড়েই পৃথিবীকে দেখেছি আমি, এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। এবং আমি এটাও বলি যে সবার ক্ষেত্রে তার প্রজেকশন বিষয়টা কি সেটা পরে আসবো ঠিকই, কিন্তু তার একদম আর্লি ওয়েতে সে তো ওয়ার্ল্ড হিসেবে যাকে প্রজেক্ট করছে, কোনো সময় সেই প্রজেকশনটা মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে সেইগুলো কিন্তু একটু আলাদা। এটা আমরা ডেভেলপমেন্ট নিয়ে পরে একটা কথা বলবো। শিশু বয়স থেকে একেবারে মধ্য বয়স এবং তারপরের বয়স অবধি মাথায় কী চলে, আনকনশিয়াস মাইন্ডে, অবচেতনে বা ইগো সুপার ইগোতে কী পরিবর্তন হয়, আমরা রিলেশনশিপগুলোকে কীভাবে দেখি, সেটা নিয়ে আলোচনা আমরা করব আরেকটা এপিসোডে। সেটা এখানকার মূল উপজীব্য বিষয় নয়। কিন্তু এটা ঠিক, ফ্রয়েড যেমন মনে করতেন ওটা ভুল, যে বাচ্চা প্রথম 5 বছরেই তার অর্ধেকের বেশি সাইকোলজি তৈরি হয়ে যায়, তা নয়। তারপরেও অনেক কিছু আমাদেরকে ইম্প্যাক্ট করে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে শিশু অবস্থায় যে সময়টার কথা আমাদের মনেই নেই 5 বছরের আগে, সেই সময় আমাদের অনেক কিছু হয়ে গেছে মাথার মধ্যে, অনেক সাইকোলজির পার্টটা আমাদের তৈরি হয়ে গেছে, অনেক কন্ডিশনিং তৈরি হয়ে গেছে, সুপার ইগো তৈরি হয়ে গেছে, ইর তো আছেই, ইর তো নিয়ে জন্মেছি, এবং এই আর কি, মানে সমস্তটাই। হ্যাঁ, এবার এই ঘটনাটা হচ্ছে যে সুপার ইগো তো তৈরি হয়ে গেল। বাবা মা যেরকম বলেছেন, হয় আমাকে ভালো একটা কাজ করেছি, বাবা দারুণ করলি তো, এরকমই করতে হয়, তো আমার মধ্যে বেশ ভালো হলো, প্রেইজড হলাম, সেটাও হতে পারে, বা পানিশমেন্ট একটা কাজ করার জন্য, এই দুটোর কম্বিনেশনে তৈরি হলো আমার সুপার ইগো। তার মানে আমার সুপার ইগো হচ্ছে আমার আইডিয়াল বাবা বা মা।
আমার সুপার ইগো হচ্ছে আমার আইডিয়াল বাবা মা। আমার রিয়েল বাবা মা নাও হতে পারে। বললাম যে বাবার মধ্যে ওই ক্ষমতাটা ছিল বা মার মধ্যে ওটা ছিল, যেটা আমার পছন্দ নয়, যেটা আমাকে হার্ট করতে বলে আমি একদম উল্টো হয়ে যেতে পারি, কিন্তু আইডিয়াল বাবা মা ওটা। এবার সে সারা জীবন ওই আইডিয়াল বাবা মার মতো বিহেভ করতে থাকবে। আইডিয়াল বাবা মা বলবে সবসময় এটা করিস, এটা করিস না, এটা করিস, এটা করিস না। মাথার মধ্যে সবসময় এই জাজমেন্টটা চলছে। যদি আমি ভাঙি তাহলে কি হবে? তার লজ্জা হবে আর গিল্ট হবে, অপরাধ বোধ হবে আমার মধ্যে। অপরাধ বোধ কেন হবে? কারণ এটা ভাঙলে, এই নিয়মটা ভাঙলে আমার তো পানিশমেন্ট পাওয়ার কথা, কারণ এরকম একটা নিয়ম আমি ভেঙেছি, তাহলে আমার পানিশমেন্ট হয়েছিল। বা আমি প্রেইজড হব না, আমি তো ভালো হয়ে উঠতে পারলাম না। সারা জীবন আমাদের এই চেষ্টাটা থেকে যাচ্ছে যে আমার বাবা মার কাছে আমি কি করে ভালো হব, আইডিয়াল বাবা মার কাছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এবং এটা রিয়েলিটিতেও হবে, ফ্যান্টাসিতেও হবে। ফ্যান্টাসি, বাবা মা তো ফ্যান্টাসি হতে পারে, সুপার ইগো। এবার ঘটনা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ইগোটি আমার আছে, সেই ইগোর তো একটা ক্ষমতা আছে। ঘোড়ায় ধরুন, ঘোড়ার লাগামটা ধরে আছে হচ্ছে ইগো, ঘোড়াটা হচ্ছে আমার ইড। তো তার ক্ষমতা আছে। ঘোড়া তো মাঝে মাঝে পাগলা ঘোড়া হয়ে যাবে, সবসময় তো তার ইচ্ছে করবে না লাগামের মধ্যে থেকে ওই রাস্তাতেই চলো, তো মাঝে মাঝে সে ভাঙবে। যদি ভাঙতে না দিই তার মধ্যে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হবে, কারণ সেটা তখন এমনভাবে বেরোবে যেটা বিকৃত, তাই না? কাজেই ভাঙতে দিতে হবে, কোথাও কোথাও ভাঙতে দিতে হবে। এটা হচ্ছে আমাদের শেখার। কোথাও কোথাও আমার অবদমিত ইচ্ছাকে বের করতে দিতে হবে, হয়তো কমিয়ে। যদি না বেরোয় কখনো তাহলে প্রবলেম। এটা একটু ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু টু আন্ডারস্ট্যান্ড যে অবদমিত ইচ্ছেকে বের হতে দেবো কেন। এখনই এই মুহূর্তে যারা শুনছেন তাদের মধ্যে অনেকেরই সুপার ইগো সোজা দাঁড়িয়ে গেছে এবং ইগোকে বলেছে এইসব কথা ভাবতে না বলো। এবার এটার ডিটেলে আরও একটু কথা মানে আরও একটু ডিটেলে যাওয়া যেতে পারে, কিন্তু সেটা আমরা যাবো কিনা যাই না। কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে এই যে জাজটা, এই যে সুপার ইগো, এই যে যখন থাকে, যদি আমরা এর সঙ্গে কথা কি কি থেকে তৈরি হচ্ছে আমার জীবনের, সেটা যদি আমি একটু বুঝতে পারি, তাহলে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব সোজা হয়ে যায় আমাদের পক্ষে। অ্যান্ড দেন দ্য ওয়ার্ল্ড, মানে আমার কারো প্রতি জাজমেন্ট থাকে না, ম্যানেজ করতে পারবো। এবার এখানে হেল্প করে আমাদের কে? এই যে আমার ইগোটা সবসময় আছে। এবার আমার ঘোড়াটা সবসময় তো রেস কোর্সে দৌড়তে চাইছে না, সবসময় ওই লাইনেই দৌড়াবো এটা তো চাইছে না। সে তো চাইছে একটু ঘুরে বেড়াই। মাঝে মাঝে তো আমার ইডটাকেও একটু স্যাটিসফাই করো রে বাবা, এই হচ্ছে তার কথা। আমি তো ওটা আমি ছাড়া কেউ নয়। আমরা ভুল করি কোথায়? আমরা খুব স্ট্রংভাবে বলতে চাই যে সুপার ইগোটাই আমি, ইডটা আমি নই। ইচ্ছা সবার আছে, ওটাকে আমি জোর করে ধর্ম দিয়ে দিয়ে সমস্ত দিয়ে আমি বা এই চাপানো নিয়ম দিয়ে আমি রেখে দিতে চাই ভেতরে, বেরোয় না যেন বেরোয়। কিন্তু সেটা প্রবলেম্যাটিক। কখনো কখনো তো ওই ঘোড়াটাকে একটু নিজের মতো চলতে দিতে হবে। তাতে কারা হেল্প করবে আমাকে? তাতে হেল্প করে বন্ধুরা। কারণ বন্ধুর সাথে যা খুশি তাই কথা বলা যায় অন্তত সেই বিষয়টা নিয়ে। আরে ওই ছেলেটাকে দেখলাম কি হ্যান্ডসাম না, ইস, আরে মেয়েটা কি সুন্দর দেখতে, এইটুকুই। তার সাথে তারপরে আর কিছু না। কিন্তু এটা যদি আমি নাই বলি কারো সাথে, ডায়েটিং করছি, ইস বিরিয়ানি খেতে যে কি ইচ্ছা করে না আমার, খেতে দেয় না জানিস তো বাড়ির বউ, এটাও বলার যদি লোক না থাকে, এটাও তো বেরোলো না। ইচ্ছেটা যে আছে এটা বলতে হবে আমাকে। কোথাও ঘুরে বেড়াই একটুখানি, সেটা একটা তো বন্ধু আমাদেরকে অনেক হেল্প করে। এই জন্য বন্ধু থাকা খুব জরুরি। যাদের বন্ধু নেই, ক্লোজ ফ্রেন্ড নেই, তারা কিন্তু খুব মুশকিল। এবং তাদের মধ্যে যদি সুপার ইগো ওরকম স্ট্রং হয় তাহলে তাদের পক্ষে খুব মুশকিল, তাদের পক্ষে প্রচণ্ড কন্ট্রোল আছে, প্রচণ্ড সমস্যা আছে কিন্তু। আর হচ্ছে আমার পার্টনার। কারণ তার মধ্যে আমার একটা তো হচ্ছে খাওয়া দাওয়া ইত্যাদি বিভিন্ন রকমের ইচ্ছে, কিন্তু যে আমার ভেতরকার অন্যরকম ইচ্ছেগুলো, যেগুলো হচ্ছে শারীরিক চাহিদা, সোজাসুজিভাবে
সম্ভোগের ইচ্ছে, শারীরিক আনন্দের ইচ্ছে, সেটা তো তার সাথেই পূরণ হবে, স্ত্রী হোক, স্বামী হোক বা পার্টনার হোক, তার সাথে পূরণ হবে। এবার সেখানে যদি জাজমেন্ট থাকে, ওভার কন্ট্রোল, এটাও হয়, ইগোর ওভার কন্ট্রোল আছে। ইগোর ওভার কন্ট্রোল থাকলে পরে মুশকিল। এই জিনিসটাকে বলে, একটু টার্ম মনে না রাখলে কোনো অসুবিধা নেই, রেজিলিয়েন্স। কখনো কখনো আমি ইগোকে বলবো, মানে আমার ইগো বলবে এবার না একটু ছেড়ে দে, আজকে একটু নেশা কর, মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দে, ছেড়ে দে, এই সময় অত জাজমেন্ট করিস না কাউকে, জাজ ছাড়াই। আমরা বলি না সবসময় বন্ধুত্বের মধ্যে কোনো জাজমেন্ট হয় না, কেন বলি? কারণ ওই জাজটাকে ছাড়তে হবে, তখন ওটা ঘুরে বেড়াক, আবার তো যাবেই বাড়িতে, আবার তো ফিরে আসবে। আমরা নেশা করি অনেক সময় বন্ধুদের সাথে মিশে মিশে, পার্টি হচ্ছে, ছেড়ে দিলাম। যারা কন্ট্রোল, বা এটা আমি মানে এটাও এরকম প্রচুর কেস আছে, আমি কেস স্টাডির থেকে দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও জাজমেন্ট, শারীরিক সম্পর্কে জাজমেন্ট, এটা করা যায় ওটা করা যায় না, আমার অবদমিত ইচ্ছা তো পেরোচ্ছে না, তখন কি সাংঘাতিক অবস্থা হবে? বেরোবেটা কোথায় তাহলে? ওটা তো বন্ধুর সাথেও হবে না। জাস্টিফিকেশন করছি না, কিন্তু তার অবদমিত সমস্ত ইচ্ছা যদি একটুও বহিঃপ্রকাশ না ঘটে, তারপর সে যদি একটু ফিল্যান্ডারার হয়ে যায়, কিছু তো করার নেই। ও তো প্রাণী, ওকে মানুষ হতে তো জোর করে মানুষ করা হয়েছে। আমার ব্রেনের ওই পার্টটা তো কোথাও তো বেরোবে ওঠা থেকে, সে তো তখন বাইরে একটুখানি ঘুরবেই, কিচ্ছু করার নেই ওখানে আর, তাই না? এই যে মানুষের আমরা শারীরিক সম্পর্ক করার সময় অন্ধকার ঘর লাগে, কেন লাগে? অন্ধকার কেন? জঙ্গলে তো প্রাণীরা কেউ অন্ধকারের মধ্যে খোঁজে না, রাত হোক সব অন্ধকার হয়ে যাক, যেদিন অমাবস্যা হবে চাঁদের আলোও পড়বে না, সেদিন আমরা শুধুমাত্র শারীরিকভাবে সম্পর্কে লিপ্ত হব, কেন? সেটা তো হয় না কখনো। তো মানুষের ক্ষেত্রে কেন অন্ধকার দরকার হয়? কারণ ওই জাজটাকে অফ করার জন্য প্রয়োজন। কারণ আমি যেই ঘরটার মধ্যে রয়েছি সেখানে আমার বাবার ছবি রয়েছে, মার ছবি রয়েছে, হয়তো একটা ঠাকুরের ছবি রয়েছে, ওটা আমাকে মনে করাচ্ছে সবসময় যে আমার একটা সুপার ইগো আমাকে দেখছে, ওই দেখাটা বন্ধ করতে হবে। তো এই হচ্ছে এই যে যারা রেজিলিয়েন্ট নয় তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো এই যারা ইগো রেজিলিয়েন্ট, মানে যখন যখন তারা ওই ঘোড়াটাকে একটু ছাড়তে পারে, আবার প্রয়োজনে ওটাকে ধরে ফেলতে পারে, ছাড়ছে, কেউ কেউ ছাড়েই না, সব সময় ধর্ম বলেছে, বাবা মা বলেছে, সমাজ বলেছে, এই নিয়মে থাকছি। কিন্তু যারা ওই অস্বস্তিকর, ঠিক আছে, বন্ধুদের মধ্যে তারা ইন্টেলিজেন্টও ভালো হয়, ভালো, তাদের সামাজিক সম্পর্ক ভালো হয়, তাদের অন্যান্য সম্পর্কও ভালো হয়, এটা তারা লাইফটাকে বেটার ভাবে নেভিগেট করতে পারে। তো কাজেই আমরা তো প্রথমেই বলেছিলাম আমাদের কি শিখছি এত কিছু তত্ত্বকথার মধ্যে, আমাদের টেক অ্যাওয়ে কি? আমাদের টেক অ্যাওয়ে শুধু এটুকুই মনে হয় আমার, যে আমার মধ্যে ইড রয়েছে, আমার মধ্যে ইনস্টিংক্ট আছে, কি ইনস্টিংক্ট সেটাতে আমরা ঢুকবো এরপরে, কিন্তু সেখানে কখনো কখনো ইডটাকে বাইরে বের করতে হবে আমার, সেটা আমার বন্ধুদের সাথে বের করতে হবে, পার্টনারের সাথে সেটা বের করতে হবে, যখন প্রয়োজন ধরতে হবে। যদি সেটা করি তাহলে আমি সুস্থ থাকবো, আর সবসময় যদি জাজকে রেখে দিই তাহলে সেটা অন্যভাবে বেরোবে, কীভাবে বেরোবে সেটা আর তখন আমার কন্ট্রোলে থাকবে না। ইড, ইগো, সুপার ইগো, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। যে ইড হলো আমাদের প্লেজারের জন্য, যেই প্লেজার আমাদের দরকার, সেই জন্য যা যা করার দরকার সেটা করতে চায়, এবং সুপার ইগো আমাদের আটকায়, এবং ইগো মাঝখানে ম্যানেজারের কাজ করে। সুপার ইগোকে কি জিজ্ঞেস করে যে এটা করবে, বলে না একদম না, এই করে, বেসিক্যালি এটাই ব্যাপার। বাবা কি বকা দেবে, মা কি বকা দেবে, তো তখন সুপার ইগো বলে হ্যাঁ এটা করলে বাবা বকা দেবে বা মা বকা দেবে, তাহলে তো করতে দেওয়া যাবে না। এবার বাবা মা কেন বললাম, কারণ হচ্ছে সারা জীবন এই আমাদের চেষ্টা চলছে যে আমার যে আইডিয়াল বাবা মাটা আছে, যেটা রিয়েলও হতে পারে নাও হতে পারে, রিয়েল হতে পারে নাও হতে পারে, এটার কারণ হলো যে মা বাবার মধ্যে ধর আমাদের কিছু জিনিস ঠিক লাগলো না, আমরা তার উল্টোটাকে সুপার ইগো বানিয়ে নিলাম। হ্যাঁ, তো এবং সেই সুপার ইগোটা আমাদের কাছে একটা আইডিয়াল সেলফ। হ্যাঁ, তো না আইডিয়াল বাবা মা, হ্যাঁ আইডিয়াল মানে ওই আর কি, আইডিয়াল একটা পার্সোনালিটি, মানে আইডিয়াল আমি, যেটা আমার বাবা মার একদম পছন্দের মানুষ। তো এই যে সুপার ইগো বলবে, ইগো জিজ্ঞেস করে কি বাবা মা বকা দিচ্ছে এই আমিটাকে, বলে না বকা দিচ্ছে না, তাহলে করো। আর যদি বলে না বকা দেবে, তাহলে করো না। তো এই হলো আমাদের 3টে স্তর। আমরা শুরু করলাম যে আনকনশিয়াস, কনশিয়াস এবং প্রিকনশিয়াস দিয়ে, তারপরে আমরা সেটারই এক্সটেনশন হচ্ছে ইড, ইগো এবং সুপার ইগো।
এটা একটা পার্ট, যে আমাদের ব্রেইনের স্তর। তাছাড়া আর কি আছে? তাছাড়া আর হচ্ছে যে এই মেটাসাইকোলজি মানে কি? সাইকোলজি অফ সাইকোলজি। একটা ব্যবহার আমি করছি, তার ভেতরে কারণ কি, এইটা। তো সেটার জায়গায় এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমাদের বড় হয়ে ওঠার সময় বিভিন্ন জিনিস হয় আমাদের সাথে, যেটার একটা এফেক্ট আছে। সেগুলো বিভিন্ন সময় আমাদের মাথার মধ্যে আসে। শুধুমাত্র প্লেজারের দিকে হচ্ছে না কিন্তু ব্যাপারটা, শুধুমাত্র প্লেজারের জন্যে বা ইনস্টিংক্টের জন্য হচ্ছে না। ছোট থেকে বড় হয়ে ওঠার সময় অনেক কিছু আমাদের সাথে হয়ে এসছে, সেটার জন্য এটা হয়। আর তারপর আরেকটা জিনিস হচ্ছে, একই ব্যবহারের পেছনে একটা কারণ নেই, অনেক কারণ রয়েছে। শুধুমাত্র এটা কেউ বলতে পারবে না যে এই যে ওর বাবা এরকম করেছিল বা ওর মা এরকম করেছিল তার জন্য ওর ব্যবহারটা এরকম, এটা হয় না। তার সাথে আরও অনেক জিনিস জড়িয়ে আছে। একটা হয়তো মূল, আর একটা মূল নয়। এবং আমাদের মাথার মধ্যে সবসময় এটা চলছে। যখন আমাদের ওই আমার পাগল আমিটাকে আমার ভালো আমিটা একটু সমঝে বুঝে রাখতে পারে, তখন আমি সুস্থ। আর যখন আমার পাগল আমিটা বেশি যেটাকে বলে হাভি হয়ে যায়, বেশি ডমিনেন্ট হয়ে যায়, তখন আমার মানসিক অসুস্থতা দেখা দেয়। তখন আমার স্বাভাবিক জীবন আমি চালাতে পারছি না, এটা। আর এইগুলো থেকে বাঁচার জন্যে অনেক সময় আমরা এমন কিছু করি, যেটা নিয়ে আমরা পরের এপিসোডে কথা বলবো, যে ডিফেন্স, এই ইনস্টিংক্টকে বাঁচানো এবং সুপার ইগোর থেকে ইডটাকে বেরোতে না দেয়া, অ্যাংজাইটিকে প্রশমিত করা, হ্যাঁ, এগুলোর জন্য আমরা অনেক কিছু করি, অজান্তে করি। সেগুলো, এই সমস্ত কিছু মিলে আমাদের মানসিকতাটা তৈরি হয়। এটা হচ্ছে প্রাথমিক আমাদের মেটাসাইকোলজির জায়গা। এরপর এই যে আমরা এত ইনস্টিংক্ট কথা বললাম, যে ইনস্টিংক্টটা কি, মোটিভেশন কি, আমরা কেন কিছু করি, সেগুলো কি এক্স্যাক্টলি। কিছু ফ্রয়েডের আইডিয়া আছে, কিছু তার পরের আইডিয়া আছে, সেগুলো আছে। এবং ওই যে বললাম ডিফেন্স প্রায় 21 রকমের ডিফেন্স আছে, যেটা আমরা অজান্তে করি। সেগুলো নিয়ে কথা বলবো আমরা পরের এপিসোডে। তাহলে আজকের এপিসোডে মোটামুটি টেক অ্যাওয়েটা একটুখানি আমি আজকের এপিসোডটা থেকে কি বুঝতে পারলাম সেটা একটুখানি বুঝি। সেটা হলো, আর শুধু কি বুঝতে পারলাম সেটাকে আবার রিপিট করে মানে হয় না। আমি বলতে চাই যে আজকের এপিসোড থেকে কি পাওয়া যেতে পারে, বা যদি এই পুরো ব্যাপারটা বুঝে আমি কিভাবে নিজের সঙ্গে আমি এটা অ্যাপ্লাই করেছি। ফার্স্ট জিনিস যেটা করেছি সেটা হলো, আমার ইটকে অ্যাকসেপ্ট করেছি সবচেয়ে আগে। যে আমার মধ্যে যে প্রিমিটিভ ভাবনাগুলো আছে, দ্যাট ইজ অলসো মি, যেটা তুইও বলছিলি, সেটাকে অ্যাকসেপ্ট করেছি। এবং অ্যাকসেপ্ট করার পর এটাও বুঝেছি যে সুপার ইগো যেটা তৈরি হয়েছে, মানে সুপার ইগো মানে আমি বলবো মরাল পুলিশ আমার ভেতরে বসে যে আছে, যে পুলিশটা বলছে একদম হাত ভেঙে দেবো, এটা করবি না, কিন্তু এটা আমাদের সবার মধ্যে আছে। এগুলোকেই আমরা ভ্যালুস বলি, এগুলোকেই আমরা মোরালস বলি। এবং আমরা যেই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এটা সবচেয়ে বেশি থাকে, তার একটা কারণ হলো মধ্যবিত্তদের কাছে সবচেয়ে বেশি আছে ভ্যালুস। তার বাইরে, কারণ তারা ভ্যালুস দিয়ে জীবনটাকে চালাতে চায়, কারণ তাদের মনে হয় ভ্যালুস তাদেরকে একটা হ্যাপিনেস দেবে। তারা যদি ঠিক কাজ করে মরালি, তাহলে সেটা তাদের একটা হ্যাপিনেস দেবে। যখন এই পুরো বিষয়টা, এই সুপার ইগোটাকেও আমি অ্যাকসেপ্ট করবো, আমি ইটটাকেও অ্যাকসেপ্ট করবো, আমি ইগোটা যখন এদের যে কমিউনিকেশনটা হবে, এই কমিউনিকেশনটা স্মুথ হবে। কীরকম, আর একটু স্পেসিফিক্যালি বলি, আমার অসুবিধা হচ্ছে কোনো একটা কারণে, আমার একটা অস্বস্তি হচ্ছে, আমার একটা ভেতরে একটা অকারণে অ্যাংজাইটি হচ্ছে, বা আমি বুঝতে পারছি না, অকারণে তো কিছু হয় না, আমি বুঝতে পারছি না কারণটা কি। প্রাথমিকভাবে আমি যখন কথা বলছি তখন আমার পেছনে একটা ভাবনা চলছে, তার নিচে আরেকটা ভাবনার স্তর আছে, তার নিচে আরও একটা স্তর আছে, এরকম করে 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 অনেকগুলো স্তরে ভাবনাটা আছে, এবং ফাইনালি ওটা আনকনসিয়াস অবধি পৌঁছায়। আনকনসিয়াসে কী আছে আমরা জানার কথা নয় আমাদের, কিন্তু আমরা যদি এটাকে একটু অবজার্ভ করা শুরু করি যে আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তের অ্যাংজাইটিটা কেন হচ্ছে, আচ্ছা দেখি তো ভেতরে ঢুকে এই জিনিসগুলো আমার আশেপাশে ঘটেছে, এই জিনিসগুলো, আচ্ছা এই কথাটার পর থেকে কি এটা হচ্ছে, এই কথাটা শুনলাম তারপর থেকে কি এটা হচ্ছে, কিন্তু এই কথাটা শুনলে তো আমার অ্যাংজাইটি হওয়ার কথা নয়। তাহলে তারপরের স্টেজটা, যেই কথাটা শুনে আমার মধ্যে ঠিক কী ফিলিং হয়েছে, এবং সেই ফিলিংটা কোথা থেকে জেনারেট করছে,
এই পুরো জার্নিটাতে আমরা যদি একটুখানি যাই তাহলে যেটা সবচেয়ে সুবিধা হয় সেটা হলো যে সমস্ত দুঃখ বা সমস্ত অসুবিধা আমার কাছে একটা খুব সুন্দর পাজল হিসেবে আসে, যে আমার প্রত্যেকবার মনে হয় আই হ্যাভ এ পাজল টু সলভ অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং এটা যখনই আমি করে নেব তখন আমার মনে হয় যে আমাদের এই ইমোশনগুলোকে হ্যান্ডেল করতে অনেক বেশি সুবিধা হবে, বিকজ আই অ্যাম কনস্ট্যান্টলি ওয়ার্কিং অন ইট। ওই যেটা ধর্মের দিক থেকেও যেটা বলে আর কি, বা দর্শনের দিক থেকে, যে নিজের ভাবনাকে অবজার্ভ করো। আমার মনে হয় এটাই নিজের ভাবনাকে অবজার্ভ করো, এবং যদি আমাদের মধ্যে 3 জনা বসত করে তাহলে সেই 3 জনের তো 3টে কাজ আছে। আমার কাজ হলো এই 3 জনকে আলাদা আলাদা করে দেখা, আমার মধ্যেই আছে এই 3 জনকে আলাদা আলাদা অবজার্ভ করা। তো আমার এই মুহূর্তে এটা খুব আমার খুব আম খেতে ইচ্ছে হচ্ছে, আমার প্রচণ্ড প্লেজার হবে। কিন্তু এই মুহূর্তে আমার সুপার ইগো বললো, শোন, এই মুহূর্তে আম খেতে পারবি না তুই, তার কারণ হলো এই মুহূর্তে তুই বৈঠকের একটা এপিসোড করছিস, এখন জাস্ট এই কথাটা ভাববি না। এটা যে আমার মাথায়, মানে এটা যখন মাথায় আসলো আমার আম খেতে ইচ্ছে করছে, তার মানে আমি ইটকে অ্যাকসেপ্ট করলাম। আর এটাও বুঝলাম যে সুপার ইগো এই মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল জিনিসই আমাকে বলছে, এরকম না যে আমাকে এটা অবদমিত করতে বলছে। ও বলছে পরে খেয়ে নিস, অসুবিধা নেই। সো এইটা যদি আমরা একটু কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে আনতে পারি আমাদের অবজারভেশনটা, তাহলে আমাদের বোধহয় লাইফটা নেভিগেট করতে সুবিধা হবে। আরেকটা জিনিস আছে অরুণাভ, একটা তো তুই একদম ঠিক বললি যে নিজের ভেতরে, কিন্তু আমার সাথে ওই মানে অনেকে ফোন করেন, অনেকে কথা বলেন, কাছাকাছি মানুষও এবং এখন বৈঠকের সুবাদে অচেনা মানুষও। তার থেকে আমার একটা জিনিস মনে হয়েছে নিজের সমস্ত দিক থেকে, যে অন্যকে বুঝতেও খুব সুবিধা হয়। অবশ্যই সুবিধা হয়, কারণ সামনের মানুষটা যে ব্যবহার করছে সেটা হয়তো প্রাথমিকভাবে আমার ইগোকে হার্ট করছে, বা আমার ভালো লাগছে না, বা আমার মনে হচ্ছে এটা তো কেন করছে, এটা তো অন্যায়। কিন্তু এটা বোঝা, মানে এই আইডেন্টিফিকেশনটা, এই জিনিসগুলো মাথায় থাকলে এটাও বুঝতে পারবো আমরা যে আচ্ছা এই মানুষটা যে করছে এটা, তার মানে ওর ভেতরেও তো এই স্তরগুলো রয়েছে, ওর ভেতরেও তো একটা অনেক বড় বিশ্ব রয়েছে যে বিশ্বটার ব্যাপারে ও জানে না। হয়তো সে আনফর্চুনেট যে সে এই ভেতরে ঢোকাটা সে করতে পারছে না, কিন্তু আমি পারছি আমার ভেতরে। ও যে ওর ভেতরে ঢুকে এই জিনিসটা আইডেন্টিফাই করে রিজলভ করবে, এটা সে পারছে না এই মুহূর্তে। আমি তাহলে পারতেই হবে, তাকে পারতে হবে এরকম কোনো জরুরি নেই। আমার যদি খুব কাছের মানুষ হয় তাহলে আমি তাকে হেল্প করতে পারি, এটা বলতে পারি, হ্যাঁ এটা বোঝো। কিন্তু মিনিমাম যেটা করতে পারি সেটা হচ্ছে এমপ্যাথি, যে আহারে এই মানুষটার মধ্যে এই যে মোরালিটির একটা সেন্স, এটা তার মধ্যে নেই, ধরা যাক কেন নেই, তাহলে তার একটা বড় হয়ে ওঠা আছে, তার কিছু ইচ্ছে আছে যেগুলো অবদমিত থেকে গেছে, তার ইটটা বেরোতে পারেনি, হ্যাঁ, বা তার অনেক কিছু। তাহলে পরে এই মানুষটার প্রতি আমার এমপ্যাথি থাকতে পারে। এবং ওই যে অনেকেই বলেন সবাইকে ভালোবাসো, মানে এটা নয় যে তার অন্যায় কিচ্ছু আর তুমি মাথায় রেখো না, শুধু এটাই যে এমপ্যাথি দিয়ে দেখা যে আচ্ছা এই মানুষটা যে এরকম করলো তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, তো তাকে আমরা হেল্প করতে পারি। তা না হলে পরেও ওই আঘাতটা আমি পাবো না, এটাও খুব জরুরি আমার মনে হয়। এটা তো অ্যাকচুয়ালি খুবই জরুরি, এবং হ্যাঁ এটা খুবই প্র্যাকটিক্যাল ব্যাপার, প্র্যাকটিক্যালি এটা খুব কাজে লাগে। খুবই প্র্যাকটিক্যাল ব্যাপার, যে প্রত্যেকটা মানুষ আলাদা, মানে তার বড় হয়ে ওঠা, তার সাথে তার নিজের এই 3 জনের সাথে তার সম্পর্ক সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ তার ব্যক্তিগত, এবং সেটা শুধু সেই জানে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এটা বুঝতে আরো সুবিধা হবে, আমি এই মুহূর্তে আমার চোখ দিয়ে যে পৃথিবীটাকে দেখছি, আপনি আপনার চোখ দিয়ে যে পৃথিবীটাকে দেখছেন, সেই দুটো পৃথিবী সম্পূর্ণ আলাদা। কারণ আপনার চোখটা একটা অন্য জায়গা থেকে পৃথিবীকে দেখছে। মানে যদি খুব প্র্যাকটিক্যালি বলতে হয়, আমি প্রেমাশিসকে দেখতে পাচ্ছি, আমি আমাকে দেখতে পাচ্ছি না। সো এমনিতেই তো পৃথিবীটা আলাদা, তাই না? তোর পৃথিবীর থেকে তুই আমাকে দেখতে পাচ্ছিস, তোর পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একদম। এইটা যদি আমরা একটু অ্যাকসেপ্ট করে নিই আরও বেশি করে, যে প্রত্যেকের পৃথিবীগুলো আলাদা, তাহলে কিন্তু এই যে অন্য মানুষের প্রতি এমপ্যাথিটা আরও বেড়ে যাবে। কারণ ওই যে তুই বললি তার ভেতরের এই সমস্যাগুলো, সেও তো একটা নিজের মতো করে একটা জার্নি পেরিয়ে এসছে। এবং আরেকটা লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমি বারবার বলি, আমি এবং অরুণাভ দুজনেই বলি ইমানুয়েল কান্টের কথা, যে মানুষ জন্মগ্রহণ করে এবং বড় হয়ে ওঠে, তার মধ্যে একটা খুব স্ট্রং সেন্স অফ রাইট অ্যান্ড রং থাকে, সেখান থেকে বিচার ব্যবস্থা ইত্যাদি শুরু হয়েছে। আচ্ছা,
কিন্তু আজকের আলোচনার প্রেক্ষিতে আমরা এইটুকু তো বুঝতে পারছি যে প্রত্যেকের সুপার ইগো আলাদা, প্রত্যেকে তার নিজের বাবা মার কাছে উত্তর দেওয়ার চেষ্টা করছে অন্যভাবে, মানে তার মাথায় যে বাবা মাটা রয়েছে তার কাছে। তাহলে সবার মোরালিটি এক হবে না কখনোই, প্রত্যেকের মোরালিটি আলাদা হবে। দেখ কিছু জিনিস কমন, কারণ সবাই একটা সমাজের মধ্যে রয়েছি। কিছু জিনিস কমন, চুরি করা খারাপ, খুন করা অপরাধ, এগুলো প্রথম থেকেই সুপার ইগোতে ঢুকে যায়। কিন্তু আমি বলছি অনেক, মানে এটাও সবার আলাদা, কমন আছে কিন্তু আলাদা। ঠিক। তো এখানেই এপিসোড শেষ করব। পরের এপিসোডে আমরা আরেকটু ডিটেলের আরেকটা স্তরে যাবো, অ্যাংজাইটি এবং ইনস্টিংক্ট, ডিফেন্স মেকানিজম নিয়ে মেজরলি কথা বলবো। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করি আমাদের যেই উদ্দেশ্য নিয়ে এই এপিসোডটা করা, সেই উদ্দেশ্যটা আমরা ফুলফিল করতে পেরেছি। আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করছি যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার, এবং মেজরলি আমাদের উদ্দেশ্যটা বোধহয় এটাই থাকছে, যাতে প্র্যাকটিক্যালি আমাদের জীবনে যেই জানাগুলো বা প্রেমাশিসের জীবনে যেই জানাগুলো প্রেমাশিসকে লাইফটাকে নেভিগেট করতে সুবিধা করছে, কিংবা এমন একটা নলেজ যেটা প্রেমাশিসকে এক্সাইট করছে, এই দুটোর ব্যালেন্সেই আমরা বৈঠকটা ক্যারি ফরওয়ার্ড করছি। আপনাদের সাজেশনসও পাই, আপনাদের বিভিন্ন রকম কথাও পাই, আপনারা অনেক রকমভাবে অনেক বিষয় নিয়ে জানতে চান বলে আমাদের মেলও করেন, মেসেজও করেন, সেই সবগুলোই মাথায় থাকে, এবং সেটার থেকেই একটা নির্যাস নিয়ে কিন্তু আমরা একটা লাইন আপ তৈরি করি। ঠিক। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে পরের এপিসোডে আমরা যেটা বললাম সেটা নিয়েই কথা বলবো। যেটা লাস্টে বলি সেটা আরেকবার বলে দিই, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। কেন এই কথাটা বলি সেটা এই পরিপ্রেক্ষিতে একবার জাস্ট বলে দিই। সেটা হলো পজিটিভিটি মানে কি, হ্যাঁ সবসময় আমি হাসছি, চারিদিকে সব কিছু ভালো, ইট ইজ নট লাইক দ্যাট। পজিটিভিটি মানে হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে যে কোনো জিনিসকে অ্যাপ্রোচ করা। সেটা আমার দুঃখ হতে পারে, সেটা আমার কান্না হতে পারে। আর পজিটিভ জিনিসটার মানে এটা নয় যে আমি সব সময় খুব হ্যাপি। আমার অ্যাংজাইটিটাও আমি পজিটিভ অ্যাপ্রোচে যদি তাকে ডিল করতে চাই, তখন কিন্তু সে আমার কাছে অনেক বেশি ইজি টু হ্যান্ডেল হয়ে যায়। আর যদি আমি নেগেটিভ ওয়েতে হ্যান্ডেল করতে চাই, তাহলে সেটার আর কোনো ইয়ে থাকে না। সেই কারণেই আমি এই কথাটা বারবার বলি, জাস্ট আর একটুখানি মাঝে মাঝে আমার মনে হয় এই কথাটার মান এটা একটু বলে দিই। সো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।